সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমরা শোকেস ডায়ালগ নামে নতুন একটি ডায়ালগ সিরিজ করতে যাচ্ছি, যেখানে আমরা দেশের ইম্পর্টেন্ট মানুষদের সাথে কথা বলবো এবং তাদের কাছ থেকে আমরা বর্তমান যে পরিস্থিতি সেগুলো সম্পর্কে জানতে পারবো। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হলো আর্কিটেকচার আফটার কোভিড-19। বর্তমানে আমাদের এই যে একটা সিচুয়েশন, আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এই সিচুয়েশনে আমাদের আসলে সকল সেক্টরে একটা প্রভাব পড়ছে। তো আজকে এই বিষয়ে আমাদের আলোচনার জন্য আমাদের দুজন বিখ্যাত ব্যক্তিত্ব আমাদের সাথে আছেন। আমাদের সাথে থাকবেন আর্কিটেক্ট মোহাম্মদ ফয়েজুল্লাহ, উনি প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ ভলিউম 0 লিমিটেড। এবং তার সাথে আমাদের আরো একজন গেস্ট থাকবেন, রুবাইয়াত জামিল। He is the creative entrepreneur and managing director of IEC Technologies Limited. ওনার কোম্পানি HVAC এলিভেটরস এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে। তো আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, আমরা এখন একটি দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা একদিক থেকে যেরকম এটা একটা হেলথ ইমপ্লিকেশন আছে, আমাদের জীবনের একটা ঝুঁকির মধ্যে নিয়ে এসছে, এর সাথে সাথে কিন্তু আমাদের একটা ইকোনমিক ক্রাইসিসের মধ্যে ফেলে দিয়েছে। আমরা অলমোস্ট 4 মাস হয়ে যাচ্ছে আমরা একটা লকডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে ইকোনমিক একটা রিসেশন তৈরি হচ্ছে, অনেক জব চলে যাচ্ছে। দেখা যাচ্ছে যে যারা স্মল স্কেলে বিজনেস করতো অথবা বিগ স্কেলেও যারা বিজনেস করে তাদের বিজনেস ইম্প্যাক্টেড হচ্ছে। ওভারঅল যে গ্লোবাল সাপ্লাই চেইন আছে সেটার মধ্যে দেখা যাচ্ছে যে একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো এই যে সিচুয়েশনটা, এটার কারণে যে একটা ইকোনমিক ইম্প্যাক্ট হচ্ছে এবং সেই ইম্প্যাক্টটা আমাদের বিজনেস এবং আমাদের সার্ভিসও একটা ইম্প্যাক্ট চলে আসছে। তো আজকে আলোচনার বিষয়বস্তুটা মূলত আমাদের এই যে বর্তমানে যে ক্রাইসিস এবং সেই ক্রাইসিসের সাথে আমাদের করণীয় কি কি বিষয় থাকবে, আমাদের যেই প্রফেশন, আমাদের অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আমরা এটাকে কিভাবে দেখছি এবং ইন ফিউচার আমাদের রোলটা কি হবে, তার সাথে সাথে বর্তমান যে অর্থনৈতিক অবস্থা সেই অবস্থাকে কাটিয়ে ওঠার জন্য আমাদের আসলে কোনো দিক নির্দেশনা আপনাদের তরফ থেকে আমরা পেতে চাই। তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে এই যে বর্তমান সিচুয়েশনটা, এই সিচুয়েশনটাকে আপনারা এই যে ইকোনমিক ক্রাইসিস এবং তার সাথে আমাদের যে একটা হেলথ এবং আমাদের বিজনেস সবকিছু একটা টালমাটাল অবস্থা, এই বিষয়ে আপনাদের একটা পারসেপশন শুনতে চাচ্ছিলাম যে আপনারা এই সময়টা আসলে কিভাবে চিন্তা করছেন এবং কিভাবে আপনারা এটাকে পারসিভ করছেন। তো আমি প্রথমেই আর্কিটেক্ট ফয়েজুল্লাহ স্যারকে বলবো ওনার বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ কুশল। আপনি যে ইন্ট্রোডাকশনটা দিলেন আজকের এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের যে সিচুয়েশনটা আপনি পোর্ট্রে করলেন, তার সাথে আমি আমার এরিয়া অফ এক্সপার্টিজ, আমার যে ফিল্ডে আমি কাজ করি, একজন বিল্ডিং ইন্ডাস্ট্রিতে সেই পার্সপেক্টিভে যদি বলি, ফোকাস করতে চাই যে আমাদের অফিসগুলো, আমাদের ফার্মগুলো কিভাবে এফেক্টেড হয়েছে। সেটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হয়েছে আর্কিটেকচার অফিসগুলো এবং এই রিলেটেড যে অন্যান্য ইন্ডাস্ট্রি, বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো আছে, লিঙ্কেজ বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। এবং প্রফেশনালদের মধ্যে আর্কিটেক্টরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, বিকজ আর্কিটেকচার পেট্রন করেন যারা, তারা হচ্ছেন বিজনেস কমিউনিটির লোক, তারা হচ্ছেন ইন্ডাস্ট্রির লোক, তারা যেহেতু সবচেয়ে বেশি সাইওয়ে করছেন এই করোনা ভাইরাসের কারণে যে ইকোনমিক মেলডাউন হয়েছে, যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, সেই জন্য আমাদের অফিসগুলো সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আমি কুশলের প্রশ্ন ধরে আমি শুধু একটা কথা বলতে চাই যে আমাদের অফিসগুলো বা ফার্মগুলো, যদি আমি খুব ফোকাস করে ছোট্ট আমার ফিল্ডের কথাই বলি, যে আমাদের অফিস
গুলোতে সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে, বিকজ এইখানে প্রফেশনালসরা ইনভলভড, এবং প্রফেশনালরা হচ্ছে স্কিলড পার্সোনাল। এবং যখন ইন্ডাস্ট্রিতে নতুন কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, যে কাজগুলো হচ্ছিল সেগুলো একটা জায়গায় গিয়ে বন্ধ হয়ে গেছে, এবং প্যান্ডেমিকের যে প্রথমে এপিডেমিক, তাকে প্যান্ডেমিক 6 মাস আমরা পার করেছি। এখন কিন্তু আমরা যে প্রশ্নটা আমাদের সামনে এসছে সেটা হচ্ছে যে হেলথ সিচুয়েশন, যে সিরিয়াস হেলথ ইমপ্লিকেশন যেগুলো আছে সেগুলোকে অ্যাসাইড করে যে আমাদের ফিউচার অফ অফিস, ফিউচার অফ ওয়ার্ক, সেটা সামনে বের হয়ে এসছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা কি, আর উই সিইং দ্য এন্ড অফ আমাদের যে ট্রেডিশনাল প্র্যাকটিসেস, যেভাবে আমরা প্র্যাকটিস করতাম, সেটা কি আস্তে আস্তে শেষ হয়ে এসছে? তো এই ধরনের একটা রিয়েলিটির মুখোমুখি আমরা হয়েছি। এবং সেই জায়গাটায় আমি মনে করি যে আরেকটা বড় এক্সপেরিমেন্টে, যে ওয়ার্ক ফ্রম হোম বা রিমোট ওয়ার্কিং যেটা হচ্ছে, সেটা কিন্তু খুব ইফেক্টিভলি আমাদের ফিল্ডে হচ্ছে বলে আমার মনে হয় না। যদিও যে গিগ ইকোনমির পার্ট যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো, তারা যেভাবে এই ফিল্ডে ওয়ার্ক ফ্রম হোম সাকসেসফুলি করতে পেরেছে, আমাদের ফিল্ডে কিন্তু আমি মনে করি এটা খুব সাকসেসফুলি, এই এক্সপেরিমেন্টেশনটা সাকসেসফুল হয়েছে। তারপরেও যখন আমরা এই প্যান্ডেমিক থেকে বের হয়ে আসব, আমি চিন্তা করছি যে এই ফল আউটের পরে যখন আমরা বের হয়ে আসব, তখন আমাদের মতো ফিল্ডে, আমাদের মতো স্পেশালাইজ ফিল্ডগুলোতে যেখানে প্রফেশনালরা কাজ করে, তাদের কি অবস্থা হবে? তখন আমরা কিন্তু এই যে ওয়ার্ক ফ্রম হোম বা এই যে অফিসগুলো বন্ধ থাকার পরে যে ফিরে আসার পরে যে একটা রিফ্লেক্ট করব আমরা, যে ওয়ার্ক ফ্রম হোম যতটুকুনি ভালো বেনিফিট আছে বা মেরিট আছে, সেটা কিন্তু ইম্প্যাক্ট করবে আমাদের ট্রেডিশনাল অফিসগুলোর স্ট্রাকচার, তারপরে বিজনেস কন্টিনিউটি, এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু এটার ইম্প্যাক্ট আসবে। আমাদের জন্য বিগেস্ট চ্যালেঞ্জ হবে যে আমরা কি সার্ভিস কন্টিনিউ করতে পারবো, আমরা কি, কারণ আমাদের এই এমপ্লয়মেন্ট গুলোকে কি আমরা প্রোটেক্ট করতে পারবো অত দূর পর্যন্ত? এটা যদি আরো অনেক দিন দীর্ঘায়িত হয়, তাহলে কি আমরা সার্ভিস কন্টিনিউ করতে পারবো কিনা? আমরা কি রেভিনিউ জেনারেশনের মতো নতুন নতুন কোনো ইনোভেশন করতে পারবো কিনা? যদিও উন্নত বিশ্ব এবং আমাদের মতো উন্নয়নশীল বিশ্বের ডায়নামিক্সটা ডিফারেন্ট, কিন্তু তারপরেও আমাদের চ্যালেঞ্জ হবে, বিকজ আমাদের অফিসগুলো কি হবে, আরো কম্পিটিটিভ হায়ারিং এ যাবে। তারা এক্সিস্টিং রিসোর্সকে কিভাবে ম্যানেজ করবে, সেটাকে লেভারেজ করে কিভাবে রিসোর্স আরো কম নিয়ে সাস্টেন করবে, এই সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে। তো আমার মনে হয় কি যে এটা অল্প পরিসরে বলা খুব মুশকিল। শুধু এটুকুন বলতে পারি যে যে ক্রাইসিসটাতে আমরা যাচ্ছি, আমরা যেভাবে দিনে দিনে এটা আরো ডিপেন্ড হচ্ছে, এবং আমরা জানি না আমাদের দেশের বাস্তবতা এটা আরো কতদিন দীর্ঘায়িত হবে, তখন আমি আমি খুবই শঙ্কিত হই যে আমাদের প্রফেশন, স্পেশালি আর্কিটেকচার এন্ড অ্যালাইড ফিল্ডগুলোতে, বিকজ কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি যদি ঠিকভাবে না এগোতে পারে, এবং সেই জায়গায় যদি আমাদের দেশীয় প্রণোদনা বা আমাদের দেশজ বাস্তবতায় যদি সেগুলো দাঁড়াতে না পারে, বা খুব তাড়াতাড়ি যদি বাউন্স ব্যাক করতে না পারে, সেটা তো জানি না কখন শেষ হচ্ছে, তার উপর নির্ভর করে আমাদের বেঁচে থাকা। আমাদের, সো আমি আর অন্য ওয়াইডার ইয়েতে না গিয়ে, পার্সপেক্টিভে না গিয়ে, আমি আমার ইন্ডাস্ট্রির ফোকাসেই আমি কথা বললাম। ধন্যবাদ স্যার আপনার ইন্ট্রোডাকশনের জন্য। আমরা এই বিষয়গুলোকে নিয়েই আরো ডিটেইলে ডিসকাশন করব, যে পয়েন্টগুলো আপনি অলরেডি অ্যাড্রেস করেছেন, যে ওয়ার্ক ফ্রম হোম এবং আমাদের এই বিল্ডিং ইন্ডাস্ট্রি এবং আর্কিটেকচার প্র্যাকটিসের ফিউচার, সেগুলো নিয়ে আমরা আপনার সাথে কথোপকথনে বিভিন্ন কোশ্চেন চলে আসবে, এবং আমাদের দর্শক যারা আমাদের সাথে উপস্থিত আছেন তারাও কিন্তু কোশ্চেন করতে পারেন, এবং সেই কোশ্চেনগুলো আমরা আমাদের যে অতিথি আছেন তাদের কাছে কোশ্চেনগুলো আমরা উপস্থাপন করব। আমরা চেষ্টা করব একটা সাকসেসফুল ডায়ালগ তৈরি করার, যেখান থেকে অনেক কিছু বের হয়ে আসবে। তো এই বিষয়ে এখন আমি রুবাইয়াত জামিল ভাইকে বলতে চাচ্ছিলাম যে আপনার পার্সপেক্টিভ থেকে, আপনিও রিলেটেড বিল্ডিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, তার সাথে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছেন, এলিভেটরস এবং এইচভিএসি সিস্টেম, এই জিনিসটাই এখনকার সময়ে এইচভিএসি এবং এলিভেটর প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল, বিকজ অফ এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দেখা যাচ্ছে ডিফারেন্ট একটা ডাইনামিক্স। তো আপনার পার্সপেক্টিভ থেকে, আপনার প্রফেশন থেকে আপনি যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন যে আপনার যেই বিষয়গুলো আমাদেরকে শেয়ার করতে চাচ্ছেন।
জামিল ভাইয়ের তো আমরা এখন রুবায়েত জামিল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, আমার মনে হয় ওনার কানেকশন মনে হয় এখন লস্ট হয়ে আছে, আমরা আবার রিকানেক্ট করব। তো ফয়েজ স্যার, আপনার সাথে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল যে ওয়ার্ক ফ্রম হোম, সো অলমোস্ট আপনি বললেন যে 6 মাস আপনার অফিসে এখনকার মানে স্বাভাবিক পরিস্থিতির মতন নেই, তাহলে এখনকার সময়ে ওয়ার্ক ফ্রম হোম যে মডিউলটা সেটা কি আপনার অফিসে আপনি এখন করছেন এবং সেটার আসলে কিরকম ভাবে রেসপন্স পাচ্ছেন? কুশল ভাই, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ, প্লাস ভিউয়ার যারা আছেন আমাদের সাথে সবাইকে শুভ সন্ধ্যা। খুব ডিফিকাল্ট সময়ের ভিতর দিয়ে যাচ্ছি আমরা, এবং ফয়েজ ভাই যেটা বললেন যে ধরেন স্পেশালি এই প্রফেশনাল সেগমেন্টে আমরা যারা আছি আমাদের জন্য আরো ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে আমাদেরকে তো কোনো স্পেসিফিক ইন্ডাস্ট্রি ব্যান্ডের মধ্যে আমাদেরকে যেহেতু এখনো ফেলা হয়নি, এই জন্য ধরেন গভর্নমেন্টের কাছ থেকে আমরা যেসব আপনার ইন্ডাস্ট্রি স্পেসিফিক স্টিমুলাস গেছে সেগুলো আমাদেরকে টার্গেট করে আমরা কোনোটার মধ্যে পড়তে পারছি না। এইটা একটা সমস্যা হয়ে গেছে আমাদের জন্য, যেহেতু এখনো কোনো স্পেসিফিক কোনো একটা ইন্ডাস্ট্রি ব্যান্ডের ভিতরে আমরা না। এখন ফয়েজ ভাইয়ের সূত্র ধরেই আমি যদি বলি, আপনার বিল্ডিং ইন্ডাস্ট্রি ফার্স্টে দ্য ডিজাইনিং কামস, যেখানে ফয়েজ ভাইরা কাজ করছেন অ্যাজ আর্কিটেক্ট, দেন দ্য কনস্ট্রাকশন পিপল কাম, তারপর পরই আমরা আসি। সো উই আর আ সাপোর্ট ইন্ডাস্ট্রি টু দি এন্টায়ার মেজর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। এবং এই করোনা সিচুয়েশন মার্চ থেকে শুরু হওয়ার পরপরই আমরাও দেখেছি একই জিনিস, যে আপনার যেগুলো কাজ কন্টিনিউ করছিল সেগুলো ওখানেই থেমে গেছে এবং নতুন কাজগুলো এখনো আপনার কোনো শুরু হচ্ছে না। কিন্তু এখন আমরা যে ইকোনমিক প্রবলেমটার ভিতর দিয়ে যাচ্ছি এটা একটু ইউনিক। তার কারণ হচ্ছে আমরা যদি ধরেন 2008 এর ইকোনমিক ক্রাইসিসটা দেখি, আচ্ছা সেটা শুরু হয়েছিল আপনার প্রপার্টি মার্কেট থেকে, আপনার আমেরিকার প্রপার্টি মার্কেট থেকে শুরু হয়েছে, সেটা পুরো পৃথিবীতে বিভিন্ন জায়গায় চলে এসেছিল। তো যখনই কোনো ইকোনমিক ক্রাইসিস হয়েছে তখনই কোনো না কোনো একটা ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম হওয়ার জন্য সেখান থেকে ইকোনমিক ক্রাইসিসটা হয়েছে। বাট এই মুহূর্তে আমরা যে ইকোনমিক ক্রাইসিসটার ভিতর দিয়ে যাচ্ছি সেটা কিন্তু কোনো ইন্ডাস্ট্রির সমস্যা হওয়ার জন্য না, কোনো সাপ্লাই চেইন সমস্যা হওয়ার জন্য না। একটা প্যান্ডেমিক শুরু হয়েছে যেটা এফেক্ট করেছে আপনার সাপ্লাই চেইন, যেটা এফেক্ট করেছে আপনার বিজনেসেস। সো সেভাবে যদি আমরা চিন্তা করি, এই সিমিলার আমরা একমাত্র ড্র করতে পারি আপনার আই থিঙ্ক 1903 বা 4 সালের দিকে আপনার যখন স্প্যানিশ ফ্লু হয়েছিল। তারপরে এই ধরনের কোনো কিছু আপনার ওয়ার্ল্ড ইকোনমি বা পৃথিবীতে আমরা ফেস করি। সো একদিকে যেটা নেগেটিভ সাইডটা আমরা সবাই জানি, ইকোনমিক এফেক্টেড হচ্ছে, আমাদের সবার ব্যবসা এফেক্টেড হচ্ছে, সবার উপার্জন এফেক্টেড হচ্ছে, বাচ্চাদের স্কুল এফেক্টেড হচ্ছে। সো আমরা নেগেটিভ সাইডটা জানি, বাট আই থিঙ্ক দ্য পজিটিভ সাইড হচ্ছে দ্য রিকভারি আই থিঙ্ক অনেক তাড়াতাড়ি হবে। তার কারণ হচ্ছে যেই ভদ্রলোক একটা বড় কনস্ট্রাকশন করছিলেন, ধরেন একটা কমার্শিয়াল প্রজেক্ট বানাচ্ছিলেন, সে এনি প্লেস গুলশান বনানী বাড়িধারা একটা বড় কমার্শিয়াল কাজ করছিলেন, সে এই মুহূর্তে তার কাজটা বন্ধ রেখেছে। সে নতুন কোন ধরেন হাফ কাজও যদি শুরু করে থাকে সে জিনিসটা বন্ধ করে রেখেছে। তো সে যদি আমাদের এখানে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে দ্য গার্মেন্টিং ইন্ডাস্ট্রি, তার পরপরই আপনার লেদার, দুটোই পুরোপুরি এক্সপোর্ট বেসড, দুটোই পুরোপুরি আপনার আমেরিকা, ইউরোপ, জাপান বেসড। এবং আমরা যদি রিয়েল এস্টেট কোম্পানি ওনারশিপও দেখি, আমরা দেখবো তার মধ্যে ম্যাক্সিমাম ওনারশিপই কিন্তু আপনার আরএমজি সাইড থেকে। সো কোন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি ইজ সাপোর্টিং দ্য রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি সাইড বাই সাইড। সো এখানে আই থিঙ্ক দ্যাট একটু মানে পজিটিভ ভাবে যদি আমরা চিন্তা করি, সো যেই মুহূর্তে আপনার ইউরোপ আর আমেরিকার ইকোনমি রিকভার করবে সেই মুহূর্তে সেম আপনার গার্মেন্টস অর্ডার গুলো আসবে। সো গার্মেন্ট অর্ডার গুলো আসলে আপনার ক্যাশ ফ্লো ইমপ্রুভ করছে, সো ওই সেম মালিকেরই তো আপনার কনস্ট্রাকশন প্রজেক্ট গুলো। সো আই হ্যাভ আ ফিলিং যে আমাদের রিকভারিটা হয়তো অত ডিলে করে হবে না যেটা কিছু কিছু ইকোনমিক্স প্রেডিক্ট করছে। বাট সেইং দ্যাট, আমরা যেহেতু এখনো পুরোপুরি ফোকাস করছি অন রিকভারিং ফ্রম দ্য হেলথ সাইড, সো এইটা যতদিন না ঠিক হচ্ছে ততদিন তো আমরা কাজে ফোকাস করতে পারছি না। ধরেন পিওরলি যদি আমাদের ইন্ডাস্ট্রির কথা বলি, ধরেন এইচভ্যাক সাইডে ইনস্টলেশনে অথবা এলিভেটর সাইডে ইনস্টলেশনটা শুরু হয়ে যাওয়ার পর তো মাল্টিপল টিম কাজ করে। হ্যাঁ, ধরেন ইলেকট্রিক্যাল টিম কাজ করছে, আপনার পাইপিং টিম কাজ করছে, আপনার মেকানিক্যাল টিম কাজ করছে, বিভিন্ন টিম একসাথে কাজ করছে। সো কারেন্টলি আমাদের একটা প্রজেক্টের কথা যদি আমরা বলি, সেখানে আমাদের যেটা করতে হচ্ছে, আমরা একবারে সব টিম পাঠাতে পারছি না। সো আমাদের স্প্লিট করে ডে ওয়াইজ যে কোনো একটা টিম পাঠাতে হচ্ছে যেন অনেক মানুষ একসাথে না হয়, এবং সেই টিমটাকে ধরেন প্রপার পিপিই, প্রপার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দিয়ে পরিয়ে পাঠাতে হচ্ছে। সো অবভিয়াসলি যত কমফর্টেবলি তারা আগে কাজ করতে পারতো, এখন হয়তো অত তারা আরাম করে কাজ করতে পারছে না।
সো এই ডিফিকাল্টি গুলো করার জন্য আপনার প্রজেক্টও ডিলে হচ্ছে। বাট কামিং ব্যাক টু ওয়ার্ক ফ্রম হোম ইজ এ চ্যালেঞ্জ, ওয়ার্ক ফ্রম হোম ইজ অলসো অ্যান অপরচুনিটি। যেমন আমি দেখছিলাম ফয়েজ ভাই একটু পরপর দরজার দিকে তাকাচ্ছেন, আমি একটু পরপর এদিকে তাকাচ্ছি, আমার মেয়ে দৌড় দিচ্ছে। সো ওদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স যে বাবা বাসায় বসে একটা ফর্মাল ইমেল মিটিং করছে, সেখানে যাদের সাথে করছে তারাও দুই জায়গায়, কেউই সামনে নাই। সো অ্যাডভান্টেজ হচ্ছে ধরেন আমি মিটিংটা শেষ করি আবার আমার মেয়ের সাথে, সো দুটোর মানে পজিটিভ এন্ড নেগেটিভ সাইডটা আছে। এবং ওয়ার্ক ফ্রম হোম জিনিসটা আমার মনে হয় আমাদের একসেপ্ট করতেই হবে। আমরা যেই ফিল্ডে আছি, সেটা ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিজ হোক, আমাদের ইঞ্জিনিয়ারিং সাইডে হোক, আর্কিটেকচারাল সাইডে হোক, লিগাল সাইডে হোক, ওয়ার্ক ফ্রম হোমটা আমাদের গোয়িং ফরওয়ার্ড একসেপ্ট করে নিতেই হবে। এবং এটা কিভাবে করে ইউটিলাইজ করা যায়, কিভাবে করে এখান থেকে আমরা এফিসিয়েন্সি আনতে পারি, এটা নিয়ে আমাদের ফোকাস করতে হবে। এই রেজিলিয়েন্সটা আমাদের ভিতরে আনতেই হবে। থ্যাংক ইউ কুশল ভাই। জি, ধন্যবাদ জামিল ভাই। আপনি একটি খুব সুন্দর কথা বলেছেন যে ওয়ার্ক ফ্রম হোম আমরা আসলে এই অ্যাডাপ্টেশনটা আমাদের ফিউচারে যখন হয়তো আমাদের সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, তখনও আমরা এই বিষয়টাকে, যে ভার্চুয়াল যে একটা কানেক্টিভিটি, এটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো। বিশেষ করে আমাদের ঢাকা শহরে যেখানে আসলে ট্রাফিক জ্যাম এত বেশি, আমার যদি ফয়েজ স্যারের সাথে একটা 10 মিনিটের মিটিং করতে হয়, তার জন্য ধানমন্ডি থেকে প্রায় 2 ঘন্টা লাগবে হয়তো আমার বনানী যেতে। সো ওই 10 মিনিট আমি হয়তো স্কাইপে অথবা জুমে মিটিং করে ফেলতে পারি। তো এই যে একটা আমাদের নতুন একটা অ্যাডাপ্টেশন, আমার ধারণা যে পরবর্তীতেও আমাদের লাইফ স্টাইলের মধ্যে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে। তো ফয়েজ, জি অবশ্যই। ফয়েজ স্যার, আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে ওয়ার্ক ফ্রম হোম এই কনসেপ্টে আপনি বর্তমানে এই বিগত 6 মাস ধরে আসলে ওয়ার্ক ফ্রম হোম কে আপনার অফিস প্র্যাকটিস করছে? তাহলে যদি করে থাকে, তাহলে সেক্ষেত্রে আসলে সবাই কি সেখানে পার্টিসিপেট করছে, বা কিভাবে আপনার মডিউলটা কিভাবে চলছে, কিভাবে এখন কাজ করছেন, এবং সেখানে আপনি আসলে কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, এবং এই মডিউলটার বিষয়ে আপনার আসলে অবজারভেশন গুলো জানতে চাচ্ছিলাম। স্যার, আপনার মাইকটা আনমিউট করেন। থ্যাংক ইউ। ওয়ার্ক ফ্রম হোম, আমি যেটা প্রথমে বলছিলাম যে এটা একটা বিগেস্ট এক্সপেরিমেন্ট আমাদের লাইফ টাইমে আমরা দেখছি আর কি। মানে ইটস এ কমপ্লিট ডিপার্চার ফ্রম হোয়াট উই হ্যাভ বিন ডুইং অ্যাজ এ ট্রেডিশনাল অফিস বা ওয়ার্ক স্পেসে কাজ করার যে অভিজ্ঞতা, তার থেকে কমপ্লিটলি ডিফারেন্ট। স্পেশালি আমাদের যারা আর্কিটেকচারের ফিল্ডে যারা কাজ করছি, আর্কিটেকচার নিয়ে যারা কাজ করি, তাদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের কিছু ডিমেরিটসও আছে, কিছু শর্টকামিংস আছে। বিকজ আমাদের কাজটা কিন্তু আমাদের কাজে কিন্তু যে একটা কোলাবোরেশন, এবং কোলাবোরেশনটা একটা ফিজিক্যাল প্রেজেন্সের একটা ব্যাপার আছে। তো আমি মনে করি যে আমাদের একটা ব্যালেন্স, একটা বেস্ট কম্প্রোমাইজ লাগবে। আমরা ঠিক অ্যাবসলিউটলি ওয়ার্ক ফ্রম হোম বা 50-50 ওয়ার্ক ফ্রম হোম অ্যান্ড 50% অফিস, সেভাবে একটা ব্যালেন্স আউট করার একটা আমরা শিওর যে উই আর ইভলভিং, আমরা এটা এক্সপেরিমেন্ট করছি, আমরা চেষ্টা করছি। পার্সোনালি আমি অ্যাজ এ প্রিন্সিপাল অফ দিস অফিস, আমি কিন্তু এটা ফেস করি। বিকজ আমার জন্য কিন্তু ইটস অলওয়েজ এ চ্যালেঞ্জ যে আমার যদি 30 বা 40 আর্কিটেক্টস যদি আমার সবার সাথে আমাকে অ্যাজ এ প্রিন্সিপাল প্রত্যেকটা ডিজাইন নিয়ে আমাকে ডিসকাস করতে হয়, আমাকে মেন্টরিং করতে হয়, বা আমাকে রিভিউ করতে হয়, বা আমি যদি আমার ডিজাইন শেয়ার করতে চাই, ইটস এ চ্যালেঞ্জ। বাট অফিসে কিন্তু ইটস ইজি, লাইক স্কুল, যে আমি ডেস্কে গিয়ে বসে বসে আমি কাজ করলাম, দেখলাম, বা আমরা এক জায়গায় বসলাম। সো এটা ইটস অলওয়েজ, আমার মনে হয় যে আমাদের ফিল্ডের জন্য এটা একটা কম্প্রোমাইজ। আই এম শিওর ইটস ইভলভিং। আমরা তো দেখতে পাচ্ছি পৃথিবীতে বড় বড় আর্কিটেকচার অফিসগুলো কিভাবে কাজ করছে, বাট এটা এখনো আমরা একটা ফার্স্ট রেসপন্স স্টেজে আছি এই ক্রাইসিসের। সো এটা কতদিন পর্যন্ত এটা উইল লাস্ট, হ্যাঁ, সেটার উপরে নির্ভর করছে যে এটা আলটিমেটলি হোয়াট শেপ ইট টেকস, হ্যাঁ, ইভেন্চুয়ালি। তো আমি মনে করি যে এটার প্রথমেই বলছিলাম যে এটার অ্যাডভান্টেজ আছে, এটার মেরিটস আছে, সেটা রিফ্লেক্ট করব। সেটা কিন্তু উইল নট বি কমফোর্টেবল ফর দ্য এমপ্লয়মেন্টস। আমরা এখন যে কারেন্ট যে এক্সিস্টিং এমপ্লয়মেন্টস আছে, ওয়ার্ক ফ্রম হোমটা কিন্তু এটা কিন্তু আমাদের কম্পিটিটিভ, বললাম না, হায়ারিং বা রিক্রুটমেন্টে গিয়ে, অফিস স্ট্রাকচারে গিয়ে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট আসবে। হ্যাঁ, সো এই জায়গাটায়
আমার মনে হয় যে বিকজ সবাই কি হবে যে এই সময়টায় যে সবার যে রিজার্ভ রিসোর্স ছিল সেটাকে তো লেভারেজ করছে সবাই, করতে করতে একসময় তো এক্সস্টেড হয়ে যাবে সবার, তো আর অফিসগুলোকে বাঁচিয়ে রাখাই মুশকিল হবে। আর্কিটেক্টদের অফিস তো আর নট লাইক আদার অফিসে যেখানে আমরা কাজ করি, আমরা ফিস পাই, সেটা দিয়ে আমরা আমরা রান করি এবং কাজ চললেই ফিস পাই, কাজ না করলে আমরা উই আর লাইক প্রাইমারি লেবারার্স, যে আমরা ওরা যেরকম পে চেক টু পে চেক তারা ইয়ে করে সাস্টেন করে, আমাদেরও কিন্তু একই ধরনের একটা সিচুয়েশন হয়। সো আমি মনে করি ওয়ার্ক ফ্রম হোম ইজ অ্যাবসলিউটলি এন্ড ভেরি ইন্টারেস্টিং এবং অ্যাবসলিউট নিউ রিয়েলিটি, যেটা সাকসেসফুলি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো হচ্ছে, বিকজ ইউ নো যে আমি গিগ ইকোনমির কথা বলছিলাম, অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, এরা তো খুবই সাকসেসফুলি করছে। আমি শিওর যে রুবায়েত ভাইয়ের অফিসে হয়তো, বিকজ ওনারও টেকনোলজি একটা বড় পার্ট ওনার অফিসের, সো ওনারাও অনেক কিছু করতে পারবে। কিন্তু আর্কিটেক্টদের জন্য, বিকজ আমাদের কমপ্লিটলি আমাদেরকে আরো অনেক অ্যাডভান্সমেন্টে যেতে হবে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে, ওইটা যখন আমরা পুরোপুরি অ্যাবজর্ভ করতে পারবো, আমার মনে হয় তখন আরেকটু বেটার এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হবে আমাদের জন্য। আদারওয়াইজ আই এম স্টিল একটা ইয়েতে আছি যে আই এম নট শিওর অ্যাবাউট হাউ এফেক্টিভ দিস উড বি ফর আওয়ার প্র্যাকটিস। ধন্যবাদ স্যার, ভেরি ইন্টারেস্টিং। জামিল ভাই, আপনার কাছে আমরা স্পেসিফিক ভাবে জানতে চাচ্ছি যে আপনার কোম্পানি তো এইচভিএসি এবং এসকেলেটর এগুলো নিয়ে কাজ করেন, তো বর্তমানের যে ক্রাইসিসটা, এই কোভিড-19 এর ক্রাইসিস, সেখানে দেখা যাচ্ছে যে এইচভিএসি এবং এলিভেটর আমাদের ইউজ করার ক্ষেত্রে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে এবং WHO থেকে গাইডলাইন দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে যে একটা হেলথ হ্যাজার্ডের মধ্যে পড়ে গেছে এই দুটো এলিমেন্টই। তো এদিক থেকে আপনার কাছ থেকে একটা এক্সপার্ট অপিনিয়ন জানতে চাই যে বর্তমান সময়ে আমরা আসলে এটাকে কিভাবে ব্যবহার করব এবং ভবিষ্যতে এটার আসলে কোনো ধরনের চেঞ্জেস আসবে কিনা, বা এই ধরনের সিচুয়েশনকে অ্যাডাপ্ট করার জন্য এই যে এলিভেটর, আমাদের সেই এলিভেটর গুলোকে আমরা কিভাবে চিন্তা করব, বা এটা ডিজাইনে কোনো চেঞ্জ আসবে কিনা, বা এটার অল্টারনেটিভ হিসেবে আমরা সলিউশন রাখবো কিনা, এবং তার সাথে সাথে এইচভ্যাক সিস্টেমের বিষয়েও আপনি যদি একটু কথা বলেন। এইচভ্যাক নিয়ে শুরু করি। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এইচভ্যাক নিয়ে ফার্স্টে শুরু করি। এইচভ্যাকে একটা চেঞ্জ ঠিক বলবো না, এইচভ্যাকে আমরা এখন আরেকটু স্পেশালাইজ ভাবে ডিজাইন করা অলরেডি শুরু করে দিয়েছি। হ্যাঁ, আগে ধরেন আমরা যেটা করতাম, হসপিটাল প্রজেক্ট ছাড়া, হসপিটাল বা ধরেন কোনো স্পেশালাইজ ফার্মাসিউটিক্যাল ওয়্যারহাউজিং এরকম সিচুয়েশন ছাড়া আমরা যখন এইচভ্যাক ডিজাইন করতাম, তখন আমরা আপনার প্রাইমারিলি কুলিং লোড, কুলিং ক্যাপাসিটি, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, কুলিং এর জন্য কত আরাম লাগছে, এগুলো ডিজাইন করতাম, এগুলো নিয়ে আলোচনা করতাম ক্লায়েন্টদের সাথে। আমরা কিন্তু কখনো এয়ার ফ্লো নিয়ে কথা বলতাম না, বা এয়ার ফ্লো ডিজাইন করতাম না। আমরা ওটা শুধু হসপিটাল আর স্পেশালাইজ ওয়্যারহাউস মানে ফার্মাসির ওয়্যারহাউস গুলোর জন্যই করতাম। এই মুহূর্তে আমরা লাকিলি আপনার একটা নতুন কাজ নিয়ে শুরু করেছি, প্লাস আমাদের পুরনো একটা কাস্টমারও, ওনাদের সাথে আমরা আবার ওনাদের এইচভ্যাক ডিজাইনটা নতুন করে করছি, কারণ এই মুহূর্তে ওনারা এখন এয়ার ফ্লো ডাইনামিক্সটা আগে জানতে চাচ্ছেন। সো এইটা একটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এটা নিয়ে আমরা সবাই পড়াশোনা করেছি, কিন্তু আমরা আসলে কাজে লাগাতে পারিনি, কারণ আগে রিকোয়ারমেন্টটা অত বেশি ছিল না। প্লাস ধরেন কাস্টমার সাইড থেকে আপনার ফাইন্যান্সিয়াল একটা লিমিটেশনও থাকে। সো অনেক কিছু আমরা যত ডিটেইলিং ভাবে করতে চাই অত ডিটেইলিং ভাবে করতে পারি না। বাট এই করোনা ভাইরাসের জন্য আপনার ট্রেডিশনাল কুলিং লোড টোড ওগুলোর সাথে সাথেও আপনার পুরোপুরি এয়ারফ্লো ডাইনামিক্স নিয়ে আমাদের এখন কাজ করতে হচ্ছে, যে আপনার কুলিং লোড ঠিক থাকলেও আপনার বাতাসটা কোন দিক থেকে বের হচ্ছে এটা কাস্টমার এখন জানতে চাচ্ছে, যে সো দ্যাট মানে ভিতরে কোনো যদি ভাইরাস কিছু থাকেও তারা যেন বের করতে পারে। সেকেন্ডলি আপনার ধরেন এগেন শুধু ফার্মাসিউটিক্যাল, হসপিটাল এইসব স্পেশালাইজ প্রজেক্টের জন্যই আমরা ক্লিন এয়ার নিয়ে ডিজাইন করতাম, ক্লিন এয়ার নিয়ে স্টাডি করতাম। কোনো কর্পোরেট আমাদেরকে কখনো এটা করার সুযোগ দেয়নি, এবং আমরা প্রপোজ করলেও যেটা বলছি যে বিভিন্ন কারণে একটা ফাইন্যান্সিয়াল লিমিটেশন থাকে। বাট এই মুহূর্তে আমরা দেখছি কর্পোরেটরা এখন ওইটাও জানতে চাচ্ছে, হ্যাঁ, যে মানে কুলিং লোডটা ছাড়াও আমরা কিভাবে করে ক্লিন এয়ার মেনটেন করতে পারি, সেটাকে আমরা আলাদা মানে আমাদের ভেন্টিলেশন ইউজ করব নাকি আলাদা ফিল্ট্রেশন সিস্টেম ইউজ করব, মানে কিভাবে করব সেটা জানতে চাচ্ছে। সো গোয়িং ফরওয়ার্ড
I think we can provide lot more a better ambient experience for users in the HVAC domain আমাদের ইন্ডাস্ট্রির জন্য। এবং এখানে আপনারা আমি শিওর আপনারা দুজনেই এটা নিয়ে অলরেডি জানেন, আপনার আশারাই থেকেও নতুন একটা গাইডলাইন বেরিয়েছে যে আপনার যখন এখন অফিসেস খুলবে তখন এক্সিস্টিং যেখানে অলরেডি ভিআরএফ এবং চিলার সিস্টেমস আছে সেখানে আমরা কিভাবে করে আলাদাভাবে এয়ার ফ্লো ডাইনামিক্স করতে পারি সো দ্যাট পুরো সিস্টেম না চেঞ্জ করতে হতে পারে। সো এই নতুন জিনিসটা এখন চলে এসেছে, এয়ার ফ্লো ডাইনামিক্স ক্যালকুলেশন এন্ড এয়ার ফ্লো ডাইনামিক্স ডিজাইন। অন দ্য এলিভেটর সাইড কুশল ভাই, এটা একটা মজার পার্ট বলতে এলিভেটরে আপনার নতুন টেকনোলজি কোভিড রিলেটেড ইমপ্লিমেন্ট করাটা ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে আপনার অনেক লিমিটেশন আছে এলিভেটর সাইডটায়, আপনার স্ট্রাকচারাল সাইড থেকে একটা টানেলের ভিতর দিয়ে করছি আমরা, কিছু লিমিটেশন আছে। সো বেসিক ভাবে ধরেন আপনার একটু হাই এন্ড এলিভেটর যেগুলো আপনার কোলার থিসেনকর কোনে, ওদের আপনার নিজস্ব ভেন্টিলেশন সিস্টেম ফ্যান সিস্টেম থাকে। আমরা একটু মিড লেভেল এবং লোয়ার লেভেল এলিভেটর যেগুলোতে আমরা আগে ফোকাস করতাম আপনার স্পেশালি চায়না থেকে আনতাম মাস মার্কেটের জন্য, সেগুলোতেও আমরা এখন ম্যান্ডেটরি করছি আপনার ভেন্টিলেশন সিস্টেমস। কিন্তু আচ্ছা আরেকটা নতুন জিনিস আমরা যেটা করতে যাচ্ছি স্পেশালি আপনার মলের জন্য, সেটা হচ্ছে আপনার টাচ বাটনের সাথে সাথেও ফুট প্যাডেল আমরা ইনস্টলেশন করছি। সো কেউ আপনার যদি চায় ফুট প্যাডেল ইউজ করে উপরে নিচে নামতে পারবে। আচ্ছা, সেইং দ্যাট টেকনোলজি নিয়ে তো আমরা কথা বলছি, কিন্তু টেকনোলজিটা তো ইউজ করব আমরা মানুষ। সো আমাদের ভিতরে কিছু চেঞ্জ আনতে হবে। আপনারা যদি এখন দেখেন বাংলাদেশে প্রত্যেকটা অফিসে এলিভেটর ক্যাপাসিটি 16 জনের, মানুষ উঠেছে 25 জন। এলিভেটর ক্যাপাসিটি 8 জন, মানুষ উঠেছে 16 জন। আমি সেখানে ফুট প্যাডেল দেই, ভেন্টিলেশন সিস্টেমস দেই, যেটাই দেই কোনো তো লাভ হবে না। সো আই থিঙ্ক টেকনোলজির সাথে সাথেও আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, আমাদের নিজেদেরকে এডুকেট করতে হবে যে আচ্ছা হোয়াট ইজ দ্য নিউ নর্মাল। সো টেকনোলজি যদি আমরা সাপোর্ট করতে পারি, বাট আমরা যারা ইউজার অফ টেকনোলজি আমাদেরকে ওই সাইড থেকে আরো অনেক বেশি স্মার্ট হতে হবে, অ্যাওয়্যার হতে হবে। থ্যাংক ইউ। খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন জামিল ভাই। আসলে বিষয়টা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের বিহেভিয়ারাল চেঞ্জটা সবচেয়ে আগে দরকার, কারণ এখানে আসলে বিহেভিয়ারাল চেঞ্জ যদি না করা হয় টেকনোলজি অ্যালোন ক্যান নট হেল্প আস। স্পেশালি আমরা যখন পরবর্তীতে দেখবো যে আমাদের দেশে মেট্রো রেল চালু হবে, তখন একসাথে হিউজ পরিমাণ মানুষ একসাথে ট্রান্সপোর্টেড হবে। তো সেখানে এই যে টেকনোলজির ব্যবহার এবং তার সাথে আমাদের হেলথ সেফটির একটা ইস্যু থাকবে। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য এই বিহেভিয়ারাল প্যাটার্নটাকে অ্যাডাপ্ট করাটা মাচ মোর চ্যালেঞ্জিং দেন এনি আদার টেকনোলজিক্যাল যে অ্যাডভান্টেজ গুলো সেগুলো নেয়ার থেকে। আমাদের সাথে আজকে লাইভ সেশনে অনেকেই যুক্ত আছেন এবং দর্শকদের মধ্যে থেকে আমরা অনেকগুলো কোশ্চেন পেয়েছি। তাদের মধ্যে অনেকে আমাদেরকে সাধুবাদ জানিয়েছেন। ফয়েজ স্যার, আপনি যদি একটু অ্যান্সার করেন। আমাদের এখানে সুব্রত বিশ্বাস একজন কোশ্চেন করেছেন, হোয়াট ইম্প্যাক্ট অ্যাবাউট ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড ফিট আউট লেআউটস। আর শাহরিয়ার মোহাম্মদ নামে আরেকজন আমাদেরকে কমেন্ট করেছেন যে ওয়ার্ক ফ্রম হোম ইজ ভেরি গুড concept, but with the mild modification it can be a very good opinion in the future. এর সাথে ফয়েজ স্যার আপনার আরো আমরা জানতে চাবো যে আমাদের আর্কিটেকচারে আমরা যে ট্রেডিশনালি প্র্যাকটিস করে আসছি, স্পেশালি আপনি যেহেতু কমার্শিয়াল সেক্টরে অনেক বেশি ডিজাইন করছেন, তো আমাদের এই কমার্শিয়াল সেক্টরে দেখা যাচ্ছে যে ওপেন প্ল্যান অফিস লেআউট, এই লেআউট গুলো অনেক বেশি পপুলার হয়ে এসছে আমাদের দেশেও, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও হয়ে এসছে এবং আমাদের দেশে হয়ে আসছে, এবং আমরা দেখা যাচ্ছে যে ওপেন প্ল্যান অফিস অ্যাডপ্ট করছি এবং সেভাবেই ডিজাইন করছি। তো বর্তমানে সিচুয়েশন আমাদেরকে এমন একটা জায়গায় ফেলে দিয়েছে যখন দেখা যাচ্ছে যে আমাদের সেই ওপেন প্ল্যান ডেস্ক গুলোতে আবার একটা শিল্ড তৈরি করতে হচ্ছে, হয়তোবা সেটা কোনো একটা গ্লাসের হোক অথবা অন্য কিছুর হোক, সো দ্যাট মেইনটেইন এ ডিসটেন্স। সো এই জায়গাটাতে ফিউচারে এই বিষয়টা আমাদের আর্কিটেকচার ডিজাইনে, এটা জাস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আপনি ওভারঅল একটা পার্সপেক্টিভ থেকে আমাদের ডিজাইন ইস্যুতে এই কোভিড-19টা কিভাবে ইম্প্যাক্ট রাখবে বলে আপনার মনে হয় স্যার? ফয়েজ স্যার, জি আপনার মাইকটা। করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ।
আমি যদি প্রথমে সুব্রত বিশ্বাসের প্রশ্নের উত্তরে বলি যে ইন্টেরিয়র ডিজাইন বা ফিট আউটকে কিভাবে ইম্প্যাক্ট করবে, এবং শাহরিয়ার মাহমুদের যে কোয়েশ্চেন যে ওয়ার্ক ফ্রম হোম, ভেরি গুড কনসেপ্ট, এবং এটা একটু ব্যালেন্স করতে পারলে একটা বেস্ট কম্প্রোমাইজ একটা হতে পারে। আমি তো প্রথমেই বলেছি যে আমরা এখন একটা ফার্স্ট রেসপন্স স্টেজে আছি অ্যাজ ফার এজ আর্কিটেকচার প্র্যাকটিস ইজ কনসার্ন। সো ওয়ার্ক ফ্রম হোমটা আমাদের জন্য, আমরাও আমাদের অফিসেও এখন আমরা চেষ্টা করছি কিছুটা ওয়ার্ক ফ্রম হোম, এবং কিছুটা আমরা যেহেতু অফিস সবাই এখন বাসা থেকেই কাজ করছে, তো কখনো কখনো যখন প্রয়োজন হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ডিজাইন ডিসকাশন, তখন আমরা কয়েকজন অফিসে আবার যাচ্ছি, গিয়ে ডিসকাস করে আবার সবাই বাসায় চলে যাচ্ছি। সো আমরা একটা ব্যালেন্স স্ট্রাইক করার চেষ্টা করছি। বাট আমরা আসলে আরো পরে বুঝতে পারবো যখন এই ক্রাইসিসটা ওভার হবে, তখন ক্লায়েন্টদের দিক থেকে, ভেন্ডারদের দিক থেকে, ইন্ডাস্ট্রির অন্যান্য অ্যালাইড ফিল্ড থেকে কম্পিটিবল যারা আছেন তারা যখন আমাদের সাথে ইন্টারেক্ট করতে চাবেন, সেইখানে আমরা কতটুকুন একটা লেভেল প্লে ফিল্ড পাবো সবার দিক থেকে, সো ওইটা একটা পার্সপেক্টিভ আছে। ওইটা আমাদেরকে আসলে, আমি তো বলছি যে আমরা ইভলভ করছি। বাট সুব্রতর স্পেসিফিক কোয়েশ্চেন অ্যাবাউট ইন্টেরিয়র ডিজাইন এন্ড ফিট আউট ওয়ার্কস, আমি মনে করি যে আর্কিটেকচারের লার্জার আর্কিটেকচার এন্ড অ্যালাইড ফিল্ডের মধ্যে যদি আমি বলি যে একেবারে আরবান ডিজাইন ইস্যুস থেকে ইন্টেরিয়র ডিজাইন বা অন্যান্য আরো ডিজাইন যে ফিল্ডগুলো আছে, ল্যান্ডস্কেপ ডিজাইন এবং অন্যান্য যে অ্যালাইড ফিল্ডগুলো আছে, সব কিছুতেই কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমাদের ভ্যালুজের মধ্যে কিন্তু অনেক চেঞ্জ আসা শুরু হয়েছে এই ডিজাইন, এই প্যান্ডেমিক সিচুয়েশনে, এবং এই ভ্যালুজ গুলো কিন্তু আলটিমেটলি ডিজাইনকে ইনফ্লুয়েন্স করবে, ভীষণভাবে ইনফ্লুয়েন্স করবে। যেমন আমরা যদি শুধু ইন্টেরিয়র ডিজাইনের কথা একটু পরে বলি, আমি যদি বাড়ির কথা বলি, যে আমরা একটা বাড়ি বা অফিসের কথা যদি বলি, যে ট্রেডিশনাল যে অফিস টাইপোলজি আছে, তাতে কিন্তু বড় ধরনের চেঞ্জ আসবে। ওয়ার্ক স্পেস সলিউশন যে ওপেন প্ল্যান, যেটা কুশল আপনি বললেন, যে ওপেন প্ল্যান কিন্তু আমরাই অনেকদিন ধরে করে আসছি, এবং ওপেন প্ল্যান কিন্তু এই প্যান্ডেমিকের আগেই কিন্তু এটা নিয়ে একটা গ্লোবাল কনসার্ন কিন্তু রেজড হয়েছে, এবং আমরাও কিন্তু ওটার ফিডব্যাক নিয়ে আমরাও ওটা অ্যাকনলেজ করি। এবং ওপেন প্ল্যানে যেভাবে ইন্ডিভিজুয়াল অটোনমিকে কমপ্লিটলি নেগেট করা হয়েছে, ওইখানে যেমন কালচার ইস্যুটাকে, বিকজ সবাই ওয়ান অফিস স্পেস ফিটস অল, হ্যাঁ, বা ওয়ান ফ্লোর ফিটস অল বা ওয়ান স্পেস ফিটস অল, এটা কিন্তু হতে পারে না, বিকজ ইন্ডিভিজুয়ালস আর ডিফারেন্ট, নানা রকমের ইন্ডিভিজুয়াল আছে। সো একটা অফিস ইকোসিস্টেম, একটা ওপেন প্ল্যান ক্যানট বি দ্য অনলি সলিউশন। সো ওইটার একটা কিন্তু রেসপন্স হিসেবে নানা রকমের এক্সপেরিমেন্টেশন চলছে, ওয়ার্ক এন্ড প্লে, আমরা যেমন আরো সোশ্যাল ডাইমেনশন ঢোকানোর চেষ্টা করছি, যাতে হোম অ্যাওয়ে ফ্রম হোম এরকম একটা ফিল থাকে, বিকজ আমরা তো কাজ করি ওখানে। সো ইন্টেরিয়র ডিজাইনে তখন এটাকে রিলেট করলে অফিস হোক বা বাড়ি হোক, ওইখানে কিন্তু মোর ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি এবং এই জিনিসগুলো চলে আসবে। হোম ডিজাইনের সময় আমাদের যে ভ্যালুস গুলো কিভাবে ইম্প্যাক্ট করবে, এখন যেমন আমরা বাসায় বেশি সময় কাটাচ্ছি, ফ্যামিলির সাথে থাকছি, আমরা বাসায় থেকে কাজ করছি, সো আমার কিন্তু বাসায় একটা ওয়ার্ক প্লেস অ্যারেঞ্জমেন্ট এখন নেসেসিটি হয়ে যাবে। হ্যাঁ, সবার বাসাতে একটা সুন্দর অফিস স্পেস দরকার হবে, একটা ওয়ার্ক প্লেস অ্যারেঞ্জমেন্ট লাগবে। আমার বাসায় কিন্তু চিন্তা করতে হবে যে একটা এক চিলতে কোর্টিয়ার যদি আমি ক্রিয়েট করতে পারতাম, বা একটা টেরাস, একটা ব্যালকনি, সানশাইন ডেক বা একটা ব্যালকনি যদি আমি পেতাম, তাহলে কিন্তু আমি আমার লেজারলি টাইমটা আমি ওখানে কাটাতে পারবো। আমি কিন্তু আরেকটা ইন্টারেস্টিং যে আরবান ফার্মিং, বাড়ির সাথে এখন কিন্তু ফার্মিংটাও চলে আসবে, এবং এটা কিন্তু অলরেডি একটা পপুলার হচ্ছে আমাদের আরবান লিভিং এ, যে সবাই একটুখানি কিছু হলো একটা চিলতে বারান্দা পাক বা ছাদ পাক বা অ্যাটিকে গিয়ে সবাই কিছু ফার্মিং করছে। এটা কিন্তু আমাদের যে ডেইলি রুটিন, সেটা থেকে কিন্তু আমাদের কিছু ফ্রিডম দিবে। হ্যাঁ, আমি ইভেন ওই যে ভেজিটেবলটা আমি এনজয় করব, তাতে কিন্তু আমার ডেইলি রুটিন থেকে একটা ডিপার্চার হবে, এবং আমি কিছু ফ্রিডম এনজয় করব। এই যে ভ্যালুস গুলোর যে চেঞ্জেস আসবে, অফিসের কথা বললাম যে মোর ওপেন প্ল্যান থেকে আমরা একটু অটোনমিতে চলে যাওয়া, একটু প্রাইভেসি কন্ট্রোল দেওয়া, ওইখানে ইন্ডিভিজুয়ালসদের যে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক যারা কাজ করে তাদেরকে তাদের জায়গা মতো স্পেস দেওয়া, এই জিনিসগুলো কিন্তু উইল প্লে আউট
when we will design for future offices, future home. এবং ইন্টেরিয়র ডিজাইনও কিন্তু এটা will be more and more prominent এবং একটা ডমিনেন্ট প্রিঅকুপেশন হিসেবে চলে আসবে যে ইন্টেরিয়রের এই জিনিসগুলো more flexible open space, more যে ওয়ার্ক ফ্রম, আমরা যে বললাম যে হোম অ্যাওয়ে ফ্রম হোম, এই ডাইমেনশন গুলোকে কিভাবে ইনকর্পোরেট করা যায়, এগুলো will become মানে will demand more attention আমরা যখন ডিজাইন করব। সো এটা, এবং আরেকটা দেখছিলাম যে শাহরিয়ার হসপিটাল ডিজাইন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল আর্কিটেকচারের ভূমিকার কথা বলছে। সো এটা তো বলার অপেক্ষা রাখে না যে যখন একটা প্যান্ডেমিক চলছে তখন এইটাতে ডিজাইনের সাথে যে ইন্টারফেসিং, ডিজাইনের সাথে যে রেসপন্স, ডিজাইন থেকে যে রেসপন্সিভনেসটা ডিমান্ড করছে, এটা উইল বি হিউজলি ইম্পর্টেন্ট এবং আমাদের আর্কিটেক্টদেরকে চ্যালেঞ্জ করছে যে আমরা কিভাবে, আমার মনে হয় যে আমি এই জায়গায় শেষ করি, যদি পরের সুযোগে আবার এটা নিয়ে আলোচনা করতে পারবো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ফয়েজ স্যার। আমাদের মাঝে দর্শকরা আমাদেরকে কমেন্ট করেছেন। শাব্বির আহমেদ অলরেডি আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করছিলাম সেটা নিয়ে উনি কোশ্চেন করেছেন, কোভিড-19 পরবর্তী সময়ে ঢাকার মতো ডেন্স সিটিতে ডিজাইনিং এর দিক থেকে কি পরিবর্তন আসা উচিত বলে আপনারা মনে করেন। আরেকজন মোহাম্মদ রেজওয়ান কবির উনি কোশ্চেন করেছেন, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট স্টিল বিল্ডিং কনস্ট্রাকশন। আর তো এখন আমরা জামিল ভাইকে আমি এ বিষয়ে জানতে চাচ্ছি যে আপনি যদি একটু বলেন যে স্টিল বিল্ডিং কনস্ট্রাকশন এই ক্ষেত্রে আমাদের কোভিড-19 এর বিষয়ে কোনো ইস্যু হিসেবে আসছে কিনা, এবং পরবর্তীতে ডিজাইন রিলেটেড ইস্যুস গুলো অলরেডি আপনি বলেছেন যে এলিভেটর এবং এইচভিএসির বিষয়। তো এর সাথে আমরা আরো জানতে চাচ্ছিলাম যে এই যে বর্তমানে একটা সিচুয়েশন যে আমরা আসলে অ্যাভয়েড করতে চাচ্ছি টাচ করা, সো এই জায়গায় কি কোনো অটোমেশন করা পসিবল কিনা? লাইক আমরা যখন ফোনে কথা বলি আমাদের একটা হ্যান্ডস ফ্রি মোড থাকে, আমি যখন গাড়ি চালাই তখন একটা হ্যান্ডস ফ্রি মোডে আমরা কথা বলি। তো এভাবে ভয়েস কন্ট্রোল দিয়ে অর এরকম ভাবে কোনো টেকনোলজিক্যাল অ্যাডভান্টেজ নেওয়া যায় কিনা ইন ফিউচার মোর হাইজিন টাকে মেইনটেইন করার জন্য, এবং সেটা ইনক্লুশন আসতে পারে কিনা আমাদের সব ধরনের যেই ইয়েগুলো আমরা ইউজ করি, অ্যাপারেটাস গুলো ইউজ করি এবং তার সাথে যেই এলিমেন্ট গুলো আমাদের বিল্ডিং ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড, তো সেখানে এই অটোমেশনের বিষয়গুলোকে আমরা নিয়ে আসতে পারি কিনা। থ্যাংক ইউ কুশল ভাই। আপনি যে প্রশ্ন দুটোর কথা বললেন আমি মনে হয় এই দুটো ফয়েজ ভাই আরো বেটার আমার চেয়ে আনসার করতে পারবেন রিগার্ডিং স্টিল বিল্ডিং এ কি ইম্প্যাক্ট আসছে এবং ঢাকা ডেনসিটি অনুযায়ী আপনার ডিজাইনিং কি আসছে। সো আমি ওনাকে অ্যালাউ করবো এটা উত্তর দেওয়ার জন্য। টেকনোলজি সাইডে আপনি যেটা বলছিলেন এখানে আপনার অনেক চেঞ্জেস আসছে এবং অনেক চেঞ্জেস আসবেও। জাস্ট কয়েকটা উদাহরণ যদি আমি দেই, এখন আপনার অবভিয়াসলি আমরা চেষ্টা করছি যত কম টাচ করা যায় আপনার সার্ফেসেস। এখন ধরেন আপনারা যখন কোনো বড় অফিসে যান, গ্রামীণ ফোন বা কোনো স্ট্যান্ডার্ড চার্টার বা ইস্টার্ন ব্যাংক, যখন আপনি ব্যাংকে ঢুকছেন তো ঢোকার সময় আপনাকে ওরা আপনার একটা কার্ড দিচ্ছে, কার্ডটা আপনার পড়তে হচ্ছে। তো আমরা এখন এটা অ্যাভয়েড করতে চাচ্ছি। সেকেন্ডলি গ্রামীণ ফোনে স্পেশালি আপনার শুরুতে বায়োমেট্রিক্স নেয়, এখন কারেন্টলি নিচ্ছে না আমি জানি না, বাট ওইটা ওদের সিকিউরিটি প্রোটোকলের মধ্যে ছিল। সো এটাও আমরা অ্যাভয়েড করতে চাচ্ছি। সো এটার জন্য অলরেডি আপনার কিছু অ্যাপ্লিকেশন চলে এসছে। আপনার বাইরের তো অ্যাপ্লিকেশন আছেই, বাংলাদেশেও একটা কোম্পানি অলরেডি ডেভেলপ করেছে। সেটা হচ্ছে আপনি স্পেশালি যখন আপনি এরকম কোনো বড় অফিসে যাবেন, ঢোকার সাথে সাথে এই পুরো সিকিউরিটি মানে ভিজিটর এন্ট্রি সিকিউরিটিটা ওরা আপনার একদম টাচ ফ্রি করে ফেলেছে। সো আপনি আপনার ফোন নিয়ে যাবেন, আপনি কিউআর কোড স্ক্যান করবেন ইফ ইউ আর গোয়িং ইন অর গোয়িং আউট। আপনি কিউআর কোড স্ক্যান করার পরে আপনার ছবি তুলবে, ছবি তোলার পরে আপনি মুখে আপনার কথা বলবেন। সো পরে যখন আপনি কোনো সিকিউর মানে এটা আপনার স্পেশালি আপনার গ্রামীণ ফোনে যখন আপনি উপরে মিটিং করতে যান তখন ওই মিটিং রুম গুলো সিকিউর। সো ওইখানে ওরা এই ধরনের কিছু ইমপ্লিমেন্ট করেছেন যে ওখানে ঢোকার সময় যে আপনি যে কিউআর কোড স্ক্যান করেছেন ওই কিউআর কোডটা দেখাতে এগেন আপনার ফোন থেকে তখন ওই মিটিং রুমে ঢোকার যে স্ক্যানারটা সেটা কিউআর কোডটা স্ক্যান করবে। সো এভাবে করে পুরো সিকিউরিটিটাই ওরা কমপ্লিটলি টাচ ফ্রি করে ফেলেছে। গোয়িং ফরওয়ার্ড আমরা এখন অনেক সময় কাটাচ্ছি মোবাইল ফোনে, অনেক সময় কাটাচ্ছি আপনার কম্পিউটারের সামনে, ল্যাপটপে। শুধু আমরা না, আমাদের ছেলেমেয়েরাও। আপনার ধরেন সবগুলো স্কুলই আপনার অনলাইন এডুকেশন শুরু করেছে। আমার বাচ্চারা স্কলাস্টিকায় পড়ে, ওদের নোটিশ দেখলাম যে আপনার এই সামনের সপ্তাহ থেকে ওরা শুরু করছে অনলাইন ক্লাসেস, যেহেতু এখন ফিজিক্যাল ক্লাসেস করতে পারছে না। এইখানে কুশল ভাই আমাকে জাস্ট যদি 2-3 মিনিট অ্যালাউ করেন, আমাদের বাবা মাদের এখানে ট্রেমেন্ডাস একটা রেসপন্সিবিলিটি আছে টু
safeguard our children. অনলাইন যেমন একটা বিউটিফুল পৃথিবী যেখানে আপনি সব ইনফরমেশন পাচ্ছেন আপনার হাতের মুঠোয়। হ্যাঁ, আমার এখনো মনে আছে আমার বাবার লাইব্রেরিতে আপনার ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া ছিল, সে স্কুলে পড়ার সময় এনসাইক্লোপিডিয়া দেখে দেখে রিসার্চ করতাম। আর এখন তো গুগল, মানে ওই এনসাইক্লোপিডিয়া লাস্ট কবে খুলেছি নো ওয়ান নোজ। সো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা মানে আমাদের ইন্টারনেটটা যেমন একটা ফ্যান্টাস্টিক অলৌকিক একটা জগতে নিয়ে এসছে যেখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, ঠিক ওইভাবে কিন্তু এটা একটা এক্সট্রিমলি ডেঞ্জারাস জায়গা। এবং এখন যেহেতু বিভিন্ন বয়সের বাচ্চা কাচ্চারা অনলাইন এডুকেশন করছেন, আমার 6 বছরের মেয়ে এবং আমার 10 বছরের মেয়ে দুজনেই কিন্তু ক্লাস করছেন, রাইট? সো অনেক ক্ষেত্রে আপনার কেজি 1 কেজি 2 এর বাচ্চারাও কিন্তু এখন ক্লাস করছে, এমন না যে শুধু টিনেজার্সরা ক্লাস করছে। সো এখানে অ্যাজ প্যারেন্টস উই ফার্স্ট নিড টু এডুকেট আওয়ারসেলফ অন অনলাইন সিকিউরিটি, এবং সেটা তারপর কিভাবে আমাদের ডিভাইসে আমরা ইনস্টল করব সেটা হচ্ছে দ্য টেকনোলজি পার্ট। যে আমি আমার নিজেকে অনলাইন সিকিউরিটির জন্য অনেক অ্যান্টিভাইরাস সলিউশনস আছে, আমি ওই ডিটেলে যাচ্ছি না। সেটার জন্য আমার প্রথম দায়িত্ব অ্যাজ প্যারেন্টস নিজেকে এডুকেট করা, সেকেন্ড দায়িত্ব ডিভাইসগুলোকে প্রোটেক্ট করা, থার্ড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে ছেলে মেয়েদেরকে এখন থেকেই এডুকেশনটা দেয়া যে এখানে ডেঞ্জার সাইড গুলো কি কি আছে। সো ওরা, কারণ আমাদের জীবনে আমি প্রথম আপনার ইমেল ইউজ করেছি আই থিঙ্ক আমার এ লেভেলের সময় বা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে, তখন প্রথম ইমেল ইউজ করেছি, তাই না? সো আর এখন ধরেন আমার মানে একদম মানে প্লে গ্রুপ নার্সারি থেকেই ওদের ইমেল টিমেল আছে, অনেকের অনেক মানে আর্লি বয়সে ফোন দেওয়া হয়েছে। সো ওদের এই এডুকেশন পার্টটা খুব জরুরি, যে ওরা যখন নিজেদেরকে অনলাইনে এক্সপোজ করছে, যেটা ওদের করতেই হবে, ওইটা ওদের নতুন, ওইটাই ওদের জীবন এখন, ওইটাই ওদের নর্মাল এখন। সো কিভাবে করে নিজেদেরকে ওরা প্রোটেক্ট করতে পারে। So ওর প্রশ্ন দুটোর জন্য I think ফয়েজ ভাই you're much মানে perfect person to answer those two questions about steel building আর ঢাকার urban design. জাহান ভাই খুব সুন্দর একটা পয়েন্ট রেজ করেছেন যে আসলে এই যে সাইবার সিকিউরিটির বিষয়টা, আমাদের আসলে দেখা যেত যে এর আগে একটা নর্মস ছিল যে ছোট ছেলেমেয়েরা তারা হয়তো ইন্টারনেট এবং মোবাইলের অ্যাক্সেসিবিলিটি পেত না, গার্জিয়ানরা হয়তো সেরকম ভাবে তাদেরকে রেস্ট্রিক্ট করতেন, একটা ইয়ের মধ্যে থাকতো, সার্ভেলিয়েন্সের মধ্যে থাকতো। কিন্তু এখন যেরকম পরিস্থিতি আমাদেরকে বাধ্য করেছে এবং প্যারেন্টসরাও এই অ্যাডাপ্টেশনে বাধ্য হচ্ছে টু অনলাইনে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসার জন্য, তো সেখানে আসলে এই যে স্ক্রুটিনিটা ভেরি ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। তো জাভেদ ভাই আপনার কাছে আরো একটা বিষয় এখানে জানতে চাচ্ছিলাম, এই যে বর্তমান সিচুয়েশনটা, এই সিচুয়েশন থেকে যে লার্নিং বা লেসন্স গুলো আমরা পাচ্ছি সেটা কি আমাদের কন্টিনিউ করবে আমাদের পরবর্তী লাইফস্টাইলের মধ্যে, নাকি যখন এই প্যান্ডেমিক সিচুয়েশনটা চলে যাবে তখন আমরা আবার পুরনো লাইফস্টাইলে ফেরত চলে যাব, আর পুরনো জায়গাতে চলে যাব? কারণ আমরা দেখেছি একটা কনসার্ন হলো যে এই কোভিড-19 এর আগে আরো দুটো প্যান্ডেমিক হওয়ার আগে কিছু এপিডেমিক ছিল, লাইক আপনার সার্স এবং মার্স, তার সাথে আপনার যে ইয়েগুলো হয়েছে। তো যেই সমস্ত দেশে এই দুটো হয়েছিল সার্স এবং মার্স, সেই জায়গাগুলোতে দেখা গেছে যে তারা ওদের আগের যে নলেজটা এবং আগের যে প্র্যাকটিসটা সেটাকে কাজে লাগিয়ে তারা এই সিচুয়েশনটা বেটার হ্যান্ডেল করেছে দেন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমরা কি আমাদের এই যে নলেজটা এবং এখান থেকে যে বিষয়টা আমরা পাচ্ছি সেগুলো মেনটেন করতে পারবো, নাকি আমরা আবার যখন সময় হয়ে যাবে আবার সবকিছু সাধারণ হয়ে যাবে তখন দেখা যাবে আমরা আবার আগের মতন লাইফস্টাইলে ফেরত যাব? আপনার কি মনে হয়? এখানে কুশল ভাই আমার মনে হয় আমাদের যে লার্নিংটার ভিতর দিয়ে আমরা যাচ্ছি এটা আমাদেরকে সবাইকে চেঞ্জ করবে। তার কারণ হচ্ছে আপনার আগে আপনি যে দুইটা প্যান্ডেমিকের কথা বললেন, ওই দুইটা এই কোভিড-19 এর মতো এত লার্জ স্কেলে গ্লোবালি ইম্প্যাক্ট করে। সেকেন্ডলি কোভিড-19 কিন্তু আপনার ইকোনমির সব স্ট্র্যাটার মানুষকে এফেক্ট করেছে। সো ইট নট নেসেসারি যে আপনি হয়তো অনেক ফাইন্যান্সিয়ালি কেপেবল এই জন্য আপনি ভালো হসপিটালে গেছেন এই জন্য আপনি বেঁচে গেছেন, সেটা কিন্তু এই সিচুয়েশনে হয়নি। সো ইররেসপেক্টিভ অফ ক্লাসেস, ইররেসপেক্টিভ অফ race, it has affected everyone. তার চেয়েও বড় এটা যেটা ইম্প্যাক্ট করেছে সেটা হচ্ছে এই যে ধরেন আমাদের দেশেই মার্চের কবে লকডাউনে গেলাম আমরা, 18 বা 26 তারিখে লকডাউনে গেলাম। সো মার্চের 26 তারিখ থেকে এই যে 4 মাসের উপরে হয়ে যাচ্ছে। তো আমরা মানুষ কিন্তু এক জায়গায় আটকিয়ে থাকার জীব না, তাই না? আমরা সোসাইটি থেকে ঘুরে বেড়ার জীব।
সেখানে এই যে এতখানি এক্সটেন্ডেড পিরিয়ড আমরা আটকে আছি একদম হেলথি হয়ে, ধরেন আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের বাসায় কেউ অসুস্থ হয়নি, টাচউড আলহামদুলিল্লাহ, বা তারপর আমরা সবাই বাসায় স্টাক, তাই না? বাবা মা থেকে শুরু করে আমার ছেলে মেয়েরা আমরা সবাই বাসায়, যে কিছু অল্প যে যতটুকু প্রয়োজন অতটুকু অফিসে যাচ্ছি। সিমিলারলি আমাদের মতো সব ফ্যামিলিরাই কিন্তু এরকম বাসায় আটকানো হেলথি হয়েও। তো যেহেতু হেলথি অবস্থাতে আমরা এই পরিমাণ নিজেদেরকে সেলফ কন্ট্রোলের ভিতরে রেখেছি, এইটার ইম্প্যাক্ট আমার মনে হয় সাস্টেইনেবল হবে। গোয়িং ফরওয়ার্ড ধরে নতুন নতুন যেগুলো জিনিস আমরা শুরু করছি, এই যে কনসিস্টেন্টলি হাত ধোয়া, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এটা কিন্তু এখন একটা অভ্যাসের মতো হয়ে গেছে। এখন বাইরে গেলে কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজ না করলে নিজেরই অস্বস্তি লাগে। তো এই ধরনের কিছু কিছু হ্যাবিট চেঞ্জ আমার মনে হয় মানুষের হবেই, এবং এই হ্যাবিট চেঞ্জ গুলো আমি পজিটিভ ভাবেই দেখছি যে আমাদের পজিটিভ ইম্প্যাক্টই করবে। আর এন্ড অফ দ্য ডে আপনার মানুষ তো অনেক রেজিলিয়েন্ট, সো অনেক কিছুর ভিতর থেকে আমরা নিজেদেরকে অতিক্রম করে বের হয়ে আসতে পারি, এবং অতিক্রম করে বের হয়ে আসার কারণটা কিন্তু যেহেতু আমরা অ্যাডাপ্ট করতে পারি। তো যখনই আপনি অ্যাডাপ্ট করছেন কোনো কিছুতে, তার মানে আপনি আপনার হ্যাবিচুয়াল কোনো একটা কিছু চেঞ্জ করেছেন, আর হ্যাবিচুয়াল কোনো কিছু চেঞ্জ করে যদি নতুন হ্যাবিট তৈরি করতে পারেন, তাহলে সেটার ইম্প্যাক্ট আপনার কন্টিনিউ করবে। তো আমি আশা করছি এখান থেকে এই ডিফিকাল্ট সিচুয়েশনের ভিতর থেকে আমরা যা যা শিখেছি সেটা আমরা মেনটেন করে আরো নতুন একটা সুন্দর জীবন নিয়ে এগিয়ে যেতে পারবো। জি, ধন্যবাদ জামিল ভাই। ফয়েজ স্যার, আপনার কাছে আমাদের দর্শকের দুটো কোয়েশ্চেন ছিল, যে একটা হলো স্টিল বিল্ডিং কনস্ট্রাকশন এক্ষেত্রে আমাদের কোনো রকমের রোল প্লে করবে কিনা, কারণ যেহেতু দেখা যাচ্ছে যে আমরা একটা দীর্ঘ সময় দেখা যাচ্ছে যে প্যান্ডেমিকের কারণে বিল্ডিং ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো এই সময়টাকে রিকভার করার জন্য বা এটা অন্য কোনো ইমপ্লিকেশন থাকছে কিনা। তার সাথে আমি আরেকটা কোয়েশ্চেন অ্যাড করতে চাই, যে অলরেডি আপনি একটা ইস্যু অ্যাড্রেস করেছেন, হোম কোয়ারেন্টাইন। এই হোম কোয়ারেন্টাইন ইস্যুটা আমাদের আর্কিটেকচারের পরবর্তীতে আমাদের বাসা বাড়ি ডিজাইনের ক্ষেত্রে কোনো রোল প্লে করবে কিনা। আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হলো, আমরা আর্কিটেক্টরা সবসময় পাবলিক স্পেস ডিজাইন করতে খুব পছন্দ করি, এবং আমরা চাই যে এরকম ধরনের একটা প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন মানুষের ইন্টারাকশন হবে, এরকম ধরনের কোনো প্রজেক্ট বা যে কোনো ধরনের প্রজেক্টে আমরা এরকম একটা স্কোপ তৈরি করতে চাই, সো টু ইন্টারাক্ট পিপল, যেটা এখনকার সময়ে দেখা যাচ্ছে যে একটা বিশাল বড় একটা হেলথ হ্যাজার্ডের মধ্যে পড়ে যাচ্ছে। তো এরকম ক্ষেত্রে আমাদের যে কনভেনশনাল ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট স্পেস, অ্যাবাউট আর্কিটেকচার, অ্যাবাউট আরবান ডিজাইন, সেই জায়গাতে কোনো পরিবর্তন আসবে কিনা বলে আপনার কি মনে হয় স্যার? জি ফয়েজ স্যার। আমাদের সাথে দর্শকরা যুক্ত আছেন, আমার মনে হয় ফয়েজ স্যারের ইন্টারনেট কানেক্টিভিটিতে কোনো প্রবলেম হচ্ছে, আমরা অপেক্ষা করব উনি ফিরে আসার জন্য। তো আমাদের সাথে দর্শকরা কোয়েশ্চেন করেছেন, শাহরিয়ার মাহমুদ অলরেডি ওনার কোয়েশ্চেন আমরা বলেছি, সোহেব উল অলভি জামিল ভাইকে উনি ধন্যবাদ জানিয়েছেন। আর শাহরিয়ার মোহাম্মদ আমাদেরকে কোয়েশ্চেন করেছেন যে হাসপাতাল ডিজাইন এবং হাসপাতাল ইনফেকশন কন্ট্রোলে আর্কিটেক্টদের অনেক ভূমিকা রয়েছে, হাসপাতাল ডিজাইনের ক্ষেত্রে বাংলাদেশের আসলে কতটুকু এগুলো মেনে চলে, এবং এক্ষেত্রে ভবিষ্যতে আমাদের আর্কিটেক্টদের ভূমিকা কি হতে পারে। জি জামিল ভাই। হ্যাঁ কুশল ভাই, থ্যাংক ইউ। আর্কিটেকচারাল সাইডে আপনার হসপিটাল এবং ইনফেকশাস কন্ট্রোলে শোনা যাচ্ছে? জি 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 জি। আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছে, একদম এফেক্টিভ প্রশ্ন, স্পেশালি যেহেতু আমরা সামনে হেলথ কেয়ারে ইনভেস্টমেন্ট আমার ধারণা সবচেয়ে বেশি দেখবো বাংলাদেশে, বোথ ফ্রম দ্য পাবলিক সাইড অ্যান্ড অলসো ফ্রম দ্য প্রাইভেট ইন্ডাস্ট্রিজ। সো গোয়িং ফরওয়ার্ড আমি ওর প্রশ্নটা এইচভ্যাক সাইড থেকে উত্তর দিই, আর্কিটেকচারাল সাইড থেকে আপনারা আরো ভালো বলতে পারবেন। সেটা হচ্ছে আপনার ইনফেকশাস কন্ট্রোল আপনার সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আপনার ওভারঅল হসপিটাল ছাড়াও আইসিইউ। আইসিইউতে আনফর্চুনেটলি মেজরিটি আইসিইউজ ইন বাংলাদেশ আপনার শুধু এগেন যেটা বলছিলাম কুলিং নিয়ে ফোকাস করে, আইসিইউর জন্য আমরা ভেন্টিলেশন নিয়ে ফোকাস করি, কিন্তু আইসিইউতে আমরা কোনোভাবে এয়ার ইনফেকশনস কন্ট্রোল নিয়ে ফোকাস করা হয় না। আপনার উইদাউট মেনশনিং নেমস,
কিছু কিছু প্রাইভেট সেক্টরে বড় হাসপাতাল যেগুলো আছে তাদের ওখানে আছে, বা তাছাড়া মেজরিটি আইসিইউজ ইন বাংলাদেশ ওখানে কোনো ধরনেরই এয়ার ইনফেকশন কন্ট্রোল নেই। আমার দৃঢ় বিশ্বাস যে এই সিচুয়েশনের পরে নতুন যেগুলো হসপিটাল আসবে, প্লাস পুরোনো হসপিটালও যেগুলোতে আইসিইউ আছে, তারা অবশ্যই যাদের কাছ থেকে এইচভ্যাক নেবেন তাদেরকে হয়তো নিজেরাই বলবেন যে না, এখন মনে হয় সময় এসছে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে আমি এখন এয়ার কোয়ালিটি, স্পেশালি আইসিইউতে ইনফেকশন কন্ট্রোল কিভাবে করা যায় সেটা নিয়ে ফোকাস করি। আমি আশা করছি গোয়িং ফরওয়ার্ড ইনভেস্টররা এটা নিয়ে ফোকাস করবেন, কারণ এগেন এটা টেকনোলজি অ্যাভেলেবল, এটা পুরো এমন না যে কোনো মানে বিশাল বড় ডিফিকাল্ট কিছু, ইজ জাস্ট আ ম্যাটার অফ প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। সো গোয়িং ফরওয়ার্ড আমি আশা করছি তারা এটাই ফোকাস করবেন। On the architectural side, I think Faiz Bhai is back. He is the right person to answer. জি, ধন্যবাদ জামিল ভাই। তো ফয়েজ স্যার, আমরা আলোচনা করছিলাম যে এই যে একটা বিষয় যে আমরা সবসময় অ্যাজ অ্যান আর্কিটেক্ট পাবলিক স্পেস ডিজাইন করতে পছন্দ করি, এবং আমরা সবসময় বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে এমন একটা স্পেস রাখি ফর পাবলিক ইন্টারঅ্যাকশন। তো এখন দেখা যাচ্ছে যে এই বিষয়টা একটা হেলথ হ্যাজার্ডের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যে টিপিক্যাল যে নর্ম, আমরা যে স্বাভাবিকভাবে যেভাবে চিন্তা করি, সেই জায়গায় চিন্তার কোনো পরিবর্তন আসবে কিনা বলে আপনার কি অভিমত? থ্যাংক ইউ কুশল। আমি দুঃখিত, আমি কানেক্টিভিটি লস করেছিলাম। তো যে প্রশ্নটা করা হয়েছে সেটার ব্যাপারে যদি বলি, সে আমাদের আজকে যে কোভিড-19 প্যান্ডেমিকের যেই রিয়ালিটি, তার মধ্যে যে সবচেয়ে সত্যটা প্রকট হয়ে আমাদের সামনে এসেছে সেটা হচ্ছে আমাদের শহরগুলো সবচেয়ে বেশি এফেক্টেড, এবং যে কোনো দেশের প্রধান প্রধান শহরগুলো কিন্তু হ্যাজ বিকাম এপিসেন্টার অফ ট্রান্সমিশন অফ ডিজিজেস। সো এইটা কিন্তু আমাদেরকে কোয়েশ্চেন করতে হচ্ছে যে শহরগুলোর এক্সিস্টিং সিস্টেমগুলো, ইনহেরেন্ট সিস্টেমগুলো, তার এফিকেসি নিয়ে তার ঠিকভাবে কাজ করছে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এবং আমরা যদি আরেকটু ডিটেলে গিয়ে চিন্তা করি, আরেকটু ছোট ছোট করে ব্রেকডাউন করে নিই, তাহলে পাবলিক স্পেস শহরগুলোর একটা ইম্পর্টেন্ট সিস্টেম। পাবলিক স্পেস যেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে, পাবলিক স্পেস, একটু আগে ডেন্সিফিকেশন নিয়েও একটা প্রশ্ন ছিল। তো আমি দুইটাকে একসাথে করেই বলতে চাই যে পাবলিক স্পেস ডেন্সিফিকেশন বা সিটির যে অন্যান্য চ্যালেঞ্জেস গুলো আছে আর কি, হ্যাঁ, ট্রান্সপোর্টেশন এন্ড মোবিলিটি, এখন যে নতুন নতুন প্যারামিটার গুলো ইভলভ করছে এই ক্রাইসিসের মধ্য দিয়ে, আমার মনে হয় যে আমাদের বাস্তবতায় আরেকটু ভাবার বিষয় আছে যে পাবলিক হেলথ সিস্টেম এবং সিটি এই দুইটাকে এক করে দেখার সময় এসছে আমাদের। আমরা যারা আর্কিটেক্ট বা কনসার্ন প্রফেশনালস, আমরা একদিন সিটিকে আলাদাভাবে কথা বলতাম, আমরা তার ইউটিলিটি আলাদাভাবে, সিস্টেমকে আলাদাভাবে, পাবলিক হেলথ আলাদাভাবে কথা বলি। আসলে ইন্টিগ্রেটেড একটা পাবলিক হেলথ এবং সিটি দুইটাকে একসাথে দেখার সময় এসেছে এবং ভাবনার সময় এসেছে। আমার মনে হয় যে আমাদের বাস্তবতা আমরা যদি এই শিক্ষাটা না নিই এই ক্রাইসিস থেকে, তাহলে ভবিষ্যতের যে ক্রাইসিস গুলো, আবার যে কোনো এপিডেমিক বা আবার কোনো ক্রাইসিস আমাদেরকে যখন ফেস করতে হবে, তখন কিন্তু এর চাইতেও আরো ভয়ানক পরিস্থিতির মুখোমুখি আমরা হব। পাবলিক স্পেসের ব্যাপারে যদি আমি বলি যে আমাদের পাবলিক স্পেস গুলো তো যে কোনো উন্নত বিশ্বের সাথে কম্পেয়ারেবলই না। এটা এভার ডিমিনিশিং পাবলিক স্পেস, শ্রিঙ্ক করে করে একদম কিছু, মানে ইট ডাজন্ট এক্সিস্ট ভার্চুয়ালি। তো যেটা হচ্ছে যে এই পাবলিক স্পেস গুলো নিয়ে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে, এগুলোকে রিভাইভ করতে হবে। এটা আমরা বহু আলোচনায় আগেও, কোভিড এর আগেও আমরা সবসময় এই কথাটা বলতাম, বিকজ এখন আরো এই ধরনের পাবলিক হেলথ আউটক্রাই যখন হচ্ছে, তখন পাবলিক স্পেসের প্রয়োজনীয়তা আরো ব্যাপকভাবে রিভাইভ করা। তবে কনভেনশনাল পাবলিক স্পেস বলতে পার্ক, গার্ডেন্স, শুধু সেটা না, আমাদের যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোকে নিয়ে চিন্তা শুরু করতে হবে। আমাদের রাস্তাগুলোকে মোর পাবলিক ফ্রেন্ডলি করতে হবে, পেডেস্ট্রিয়ান পাথ করতে হবে, সাইকেল লেন করতে হবে, ওয়াইডার পেডেস্ট্রিয়ান নেটওয়ার্ক তৈরি করতে হবে, এবং গ্রিন ব্যান্ড তৈরি করতে হবে, একটা গ্রিন স্ট্রিপ হবে। সো মোর ওপেন স্ট্রিট কনসেপ্টে যেতে হবে, মাল্টিপারপাস, মানে এখানে যে পিপল ওরিয়েন্টেড স্ট্রিটস চিন্তা করতে হবে। পাবলিক ট্রান্সপোর্টের উপর যদি আমরা ডিপেন্ডেন্সি কমাতে পারি, তাহলে আমরা এই ধরনের সিচুয়েশন এবং পাবলিক স্পেস, আমরা দুইটাকে একসাথে একটা ট্রান্সফরমেটিভ
এক্সপ্রেশন দিতে পারবো, সিম্বলিক্যালি বলি আর আমি ফাংশনালি বলি। সো এখানে পাবলিক স্পেসকে রিথিঙ্ক করা, রিইমাজিন করা, ইনভেন্ট করার সময় আমাদের এসছে। আমরা স্থপতিরা অবশ্যই এই জায়গাটায় অগ্রগণ্য ভূমিকা রাখতে পারি। আর ডেন্সিফিকেশনের কথা যেটা বলা হয়েছে, আরবান ডেন্সিফিকেশন কিন্তু একটা কনসার্ন অনেকের জন্য, আমাদের মতো দেশগুলোতে কিন্তু ইটস এ রিয়েলিটি। আমরা আবার আমাদের জন্য আরবান স্প্রল কিন্তু ইজ নট এ সাস্টেনেবল সলিউশন। সো ডেন্সিফিকেশনকে আমাদের একটা নিউয়ার ফর্মে চিন্তা করতে হবে। এটাকে আরবান, আমাদের একটা নিউয়ার ফর্ম অফ ডেন্সিফিকেশন বা আরবান ডেন্সিটি ডিজাইন করতে হবে, ক্রিয়েট করতে হবে, যেখানে আমার সাথে নেইবারের যোগাযোগ থাকবে। আমরা সেই স্ট্রিটের মতো একটা রিক্রিয়েট করবো। আমরা স্ট্রিটের এক্সপিরিয়েন্সটাকে আমরা বাদ দিব না, পার্টিসিপেট করব, কিন্তু উইথ ডিস্টেন্সিং, উইথ ডেফিনেটলি ফিজিক্যাল ডিস্টেন্স। আবার ওখানে অন্যান্য ফার্মিং, অন্যান্য অ্যাট্রিবিউটস গুলোকে আমরা ইন্টিগ্রেট করব। সো আমি মনে করি যে ডেন্সিফিকেশনের বিয়ন্ডে যাওয়া আমাদের জন্য খুব সাস্টেনেবল হবে না। আমরা আরবান স্প্রল, আমাদের মতো দেশে এত ছোট একটা জিওগ্রাফিক এন্টিটি, এইখানে এত লোক মানুষ, এখানে আমাদেরকে খুব ক্রিয়েটিভলি আসলে এটাকে হ্যান্ডেল করতে হবে। সো আমি মনে করি যে এই দুইটা প্রশ্নের উত্তর আমি এভাবেই দিতে চাই। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ ফয়সাল। খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আপনি এখানে রেজ করেছেন, যে আমাদের এই যে ডেনসিটিটাকে কমাতে হবে। আমরা যদি দেখি যে আমাদের ঢাকা শহরের যে পরিমাণ ডেনসিটি আর যে পরিমাণ এরিয়া, এটার সাথে কম্পিটেবল নো আদার সিটি, আমাদের ইভেন চিটাগাংও যদি কম্পেয়ার করি তাহলে এতটা ডেনসিটি নেই। সো আমরা একটা শহরের উপরে অনেক বেশি চাপ ফেলে দিচ্ছি, এবং এরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশনে তখন সেটা একটা বিশাল বড় হ্যাজার্ড হয়ে দাঁড়াচ্ছে, একটা বমের মতন হয়ে দাঁড়াচ্ছে। তো এই ডেনসিটি আমাদের সবসময় একটা প্রবলেম ছিল ঢাকা শহরের জন্য, এবং এটা এই বর্তমান সময়ে আরো বিশাল একটা প্রবলেম হিসেবে তৈরি হয়েছে। কিন্তু এর থেকে কি আমরা আসলে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এটার মানে এই শর্টকামিংটাকে ক্লিয়ার করার জন্য কোনো পদক্ষেপ নিব? কারণ আমরা ঢাকা সিটি আমাদের দেখা যাচ্ছে যে এক্সপ্যান্ড করছে, বাট করলেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে এর সাথে যে পরিমাণ মানুষ আবার ঢাকা শহরে প্রতি বছর আসছে, অ্যাড হচ্ছে, তাতে এক্সপেনশনের তুলনায় মানুষের সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং এর সাথে আরেকটা কোয়েশ্চেন আমি এখানে ফয়সালকে করতে চাই, যে হাই রাইজ বিল্ডিং আমাদের শহরের একটা ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। অলমোস্ট এভরি অ্যাপার্টমেন্ট ইজ হাই রাইজ বিল্ডিং, এবং যেখানে দেখা যাচ্ছে যে লিফট ইজ দ্য মেইন কমিউনিকেশন, এটার যে ট্রান্সপোর্টেশনের মিডিয়াম। সো আমরা দেখা যাচ্ছে যে ওয়াকআপ লিমিটের বাইরে চলে গেছি, এবং 12 তলা, 14 তলা, 15 তলা কোনো অল্টারনেটিভ নেই মানুষের এলিভেটর ইউজ করা ছাড়া। তো সেক্ষেত্রে আমরা ভবিষ্যতে যে হাউজিং গুলো ডিজাইন করব বা যে অ্যাপার্টমেন্ট গুলো ডিজাইন করব, আমাদের কি এই জিনিসটা কি এখন আমাদের চিন্তা করার সময় এসছে যে আমরা ওয়াকআপ লিমিটের মধ্যে থাকি? এই বিষয়ে আপনার কি মনে হয় যে পরবর্তীতে আমাদের যে ঢাকা শহরের বিশেষ করে যে হাউজিং প্যাটার্ন গুলো হবে, সেখানে কি এই ধরনের কোনো রুলস এন্ড রেগুলেশন কোনো কিছু কি আসা প্রয়োজন? ফয়সাল, আপনার বক্তব্য শুনতে চাচ্ছিলাম, এবং তারপরে এই বিষয়ে আমরা জামিল ভাইয়েরও বক্তব্য নেব। ধন্যবাদ কুশল। আমি তো বললাম যে আমাদেরকে কিন্তু ডেন্সিফিকেশন বা আরবান, আমরা ডেন্সিটিকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। আমরা একটা লেভেল অফ ডেন্সিটি আমাদের রিয়ালিটি। আপনারা যদি দেখেন যে বড় বড় ইম্পর্টেন্ট শহরগুলো, আমরা সিঙ্গাপুরের রিয়েলিটি চিন্তা করি, সিঙ্গাপুরের যে জায়গার মধ্যে যে পপুলেশন, এবং ওদের যদি ডেন্সিটি চিন্তা করেন, ওদের যদি হাউজিং গুলো চিন্তা করেন, বড় বড় অ্যাপার্টমেন্ট গুলো, কমিউনিটি, ওরা কিন্তু একটা ক্রিয়েটিভ সলিউশনের মধ্য দিয়ে কিন্তু ওই ডেন্সিফিকেশনের চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করেছে। আমাদের কিন্তু অনেক উঁচু উঁচু হাই রাইজ অ্যাপার্টমেন্টসে সবাই থাকছে, কিন্তু সবাই কিন্তু সাথে সাথে এনজয় করছে, যে নেচারকে এনজয় করছে, তারা সানশাইনকে এনজয় করছে, তারা কিন্তু অন্যান্য যেই এমিউনিটিস গুলো আছে, যেগুলো আমাদের যে অনুষঙ্গ আমাদের বেটার লিভিং এর জন্য, আমাদের হেলদি লিভিং এর জন্য, সেগুলো সবই কিন্তু এনশিওর্ড হচ্ছে। তো আমাদেরকে নট নেসেসারিলি শুধু ওয়াকআপ থাকলেই যে আমাদের হয়ে যাবে তা না, আমাদের শুরু করতে হবে কিন্তু আরো আগে থেকে। জাস্ট চিন্তা করেন যে আমাদের শহরটা যদি আমাদের শহরটা কি পুরো প্ল্যান শহর আমাদের শহরটা একটা স্পন্টিনিটির মধ্যে দিয়ে আজকে এই জায়গায় একটা অর্গানিক ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে এই জায়গায় এসছে। তো আমাদেরকে রিথিঙ্ক করতে হবে, আমাদেরকে রিইমাজিন করতে হবে আমাদের সিটিকে আমরা কিভাবে আসলে দেখতে চাই।
আমি যে কতগুলো ছোট ছোট সিস্টেমের কথা বললাম, যে নিউ প্যারামিটার্স গুলো নিয়ে চিন্তা করতে হবে, আমাদেরকে মোর অ্যাডাপ্টেবল সিটি করতে হবে। আবার যদি টোকিওর কথা চিন্তা করেন, এটা পুরোনো পার্ট নতুন পার্টের মধ্যে যে একটা একটা সিনার্জি, তারা তাদের ডিজাইন টেকনোলজি সবকিছু নিয়ে, যে শহর মাটির উপর একটা শহর, মাটির নিচে আবার প্যারালাল আরেকটা শহর, যেটার নিচে কমিউনিকেশন অন্যান্য সমস্ত ইউটিলিটিস সবগুলোকে ম্যানেজ করা হয়েছে। জাস্ট টেকনোলজির বলে কিন্তু ওরা করেছে, বিকজ ওটা একটা ভূমিকম্প প্রবণ শহর এবং দেশ হওয়ার পরও কিন্তু ওরা ওটা সাকসেসফুলি করতে পেরেছে। সো এইখানে আসলে কোনো স্পেসিফিক প্রেসক্রিপশন সলিউশন নাই, কিন্তু আমি মনে করি যে আমাদের ডেন্সিটিকে অ্যাভয়েড করার কোনো উপায় নেই। আমরা ডেন্সিটিকে অ্যাভয়েড যদি করতে চাই বা নিউয়ার, তাহলে এটা একটা লং টার্ম প্ল্যান এবং রিসার্চ, এবং আমাদেরকে একটা বড় ধরনের এক্সারসাইজ এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যে আমরা শহরটাকে শেপ দিব। কিন্তু আমরা যদি এখন থেকে একটা একটা সাবস্টেন্সিয়াল সময় চিন্তা করি, তাহলে আমাদেরকে ক্রিয়েটিভ সলিউশনে যেতে হবে। আমাদেরকে আসলে এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে শুধু ওয়াক আপ না, আমাদের ওয়াক আপ, আমাদের হাই রাইজ যদি বলি টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে, আসলে আমাদের আমাদের যে ল্যান্ড ইউজ প্ল্যানিং আছে, আমাদের যে ডিটেইলড এরিয়া প্ল্যান আছে, আমাদের অন্যান্য যে প্ল্যানিং প্যারামিটার্স গুলো আছে, টুলস আছে, প্রফেশনালস আছে, একটা মাল্টিডিসিপ্লিনারি একটা মাল্টিপ্রং একটা অ্যাপ্রোচ নিতে হবে। এবং এইটা আমরা তো সবসময় ইটস উই হ্যাভ বিন আই মিন লাউড অ্যান্ড ক্লিয়ার অলওয়েজ, আমরা বিভিন্ন ফোরামে সবসময় বলেছি যে এই জিনিসটা আমাদেরকে করতে, বাট আমরা এখনো করছি না। আনফর্চুনেটলি আমরা এখনো আমাদের যে ছোট ছোট প্লট আছে সেই প্লটে আমরা ডেভেলপ করি, আমরা ছোট ছোট বিল্ডিং বানাই, আমরা শেয়ার্ড ওনারশিপে গিয়ে বিল্ডিং করছি। এটাই আমাদের দেশের হাউজিং এর রিয়ালিটি, আমাদের সব ছোট ছোট। সো এইখান থেকে একটা একটা ডিপার্চার প্রয়োজন, যেটা আসলে অন্যান্য সব দেশের এক্সপিরিয়েন্স এবং সবকিছুকে নিয়ে আমাদের মতো করে আমাদের একটা একটা সলিউশন লাগবে, যেটা পৃথিবীর বহু দেশে, সব দেশ একই রকম না। ব্যাংককের রিয়েলিটি একরকম, মালয় কুয়ালালামপুর একরকম, তাইওয়ান তাইপে একরকম। আমি যদি এশিয়ান শহরগুলা মুম্বাই যদি বলি, নিউ দিল্লি যদি বলি, সো এই সমস্ত এক্সপেরিমেন্ট গুলোকে কিন্তু মাথায় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এটা খুব প্রেসক্রিপটিভ হওয়া যাবে না, জাস্ট আমরা একটা টক শোতে বলে দিলাম সেভাবে হবে না। আমরা কোয়ালিফাইডও না। আমরা চাই যে একটা মাল্টি প্রফেশনাল এবং মাল্টি ডিসিপ্লিনারি একটা একটা অ্যাকশন আমাদের প্রয়োজন, সময়ের দাবি। থ্যাংক ইউ। খুবই যথার্থ বলেছেন স্যার, যে আসলে এই যেটা আমাদের গ্রাউন্ড রিয়েলিটি সেটাকে অ্যাভয়েড করার কোনো স্কোপ নেই। সেখান থেকে পরিত্রাণের জন্য আসলে আমাদেরকে আরো ক্রিয়েটিভ ওয়েতে সামনে আগাতে হবে। এবং এই জায়গায় রোলটা আমরা বিল্ডিং ইন্ডাস্ট্রিতে যারা জড়িত, আমরা যারা স্থপতি, যারা ইঞ্জিনিয়ার্স এবং অন্যান্য প্রফেশনালস যারা আছেন, তাদেরকে একটা ক্রিয়েটিভ ওয়েতে এটার একটা ওয়ে আউট করতে হবে। সো এই জায়গাতে আমাদের আসলে একটা বিশাল বড় ভবিষ্যতে আমাদের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ, এবং আমাদের রোলটা একটা ইম্পর্টেন্ট রোল হিসেবে প্লে করবে। আমাদের দর্শকদের মধ্যে লাস্ট একটা কোয়েশ্চেন আমরা পাচ্ছি, ফয়েজ স্যারকে কোয়েশ্চেনটা করা হয়েছে, হাউ টু এনশিওর হাইজিন ইন পাবলিক বাথরুম। আমরা যদি দেখি যে আমাদের দেশের কনটেক্সটে আমরা আসলে হাইজিনটা আসলে কিভাবে এনশিওর করতে পারবো, স্যার আপনার কাছে কোশ্চেনটা। আসলে এটা খুবই মাইক্রো লেভেল রেসপন্সের প্রয়োজন। আমার মনে হয় যে হাইজিন শুধু তো বাথরুম না, হাইজিন ইজ এ পাবলিক হেলথের একটা, আমরা যেটা বললাম যে শহরের সাথে পাবলিক হেলথকে যদি আমরা ইন্টিগ্রেট করে চিন্তা করতে পারি, তাহলে পাবলিক বাথরুম ইজ একটা কম্পোনেন্ট অনলি। এবং এটা ছোট্ট একটা ডিজাইন সলিউশন আমি এখানে না বললেই ভালো, বাট আমি একটা জিনিস শুধু বলতে চাই, যেহেতু জুবায়েদ ভাই আছেন এখানে, টেকনোলজি নিয়ে অনেক কথা হচ্ছিল, যে টেকনোলজি কিন্তু আমাদেরকে টেকনোলজির মাথায় আনতে হবে। আমরা যে পাবলিক বাথরুম গুলোতে অনেক টেকনোলজি সলিউশন, আমরা যদি টাচলেস বিভিন্ন সেন্সর বেস, যদি আমরা হ্যান্ড ওয়াশ, আমরা যদি ফ্লাশিং সিস্টেম, আমরা যদি কন্ট্যাক্টলেস করতে পারি, আমরা যদি অটো ক্লিনিং বিভিন্ন টেকনোলজি আমরা ওগুলো ফিক্সচার ইন্ট্রোডিউস করতে পারি, যেগুলোতে আমরা জানি জাপান ইজ ভেরি অ্যাডভান্সড অ্যান্ড অনেক আগে থেকে ওরা এগুলো করে আসছে। জাপানে কিন্তু ইউনো যে আজকে যারা আমরা মাস্ক পরছি, একটা রিয়েলিটি আমরা এমব্রেস করেছি, জাপানিজরা কিন্তু বহু আগে থেকেই এটা করে আসছে।
সো ওরা কিন্তু এই যে পাবলিক টয়লেট এবং টয়লেটের হাইজিন এগুলো নিয়ে অনেক আগে থেকে রিসার্চ করছে, এবং এগুলো কন্ট্যাক্টলেস করা, একেবারে অ্যাবসলিউটলেস বাথরুম কিন্তু ওরা অনেক আগে থেকে প্র্যাকটিস করছে। সো এটা ইট হ্যাজ টু ডু উইথ টেকনোলজি। আমাদের যে ধরনের আমরা সলিউশন এখানে করছি, আমাদের এখানে আবার টেকনোলজি কতটুকু এমব্রেস করতে পারবো, কিভাবে পারবো, আমি শিওর যেটা সম্ভব। আমি মনে করি না যে টেকনোলজি, অ্যাডভান্স টেকনোলজি মানেই এটা এক্সপেন্সিভ টেকনোলজি। অ্যাডভান্স টেকনোলজি আমার মতে ইজ অ্যাফোর্ডেবল। টেকনোলজিকে আমাদের এটা অ্যাটিটিউডের ব্যাপার আছে এখানে। আমি শিওর যে রুবায়েত ভাই এটা নিয়ে আরেকটু আপনি একটু ডিসকাস করতে পারেন, যে টেকনোলজি নিয়ে আমাদের মধ্যে একটা ভীতি কাজ করে, আমাদের মধ্যে এক ধরনের একটা স্টেরিওটাইপ কি আছে যে টেকনোলজি মানে ইটস এক্সপেন্সিভ। আসলে টেকনোলজি ইজ অ্যাফোর্ডেবল, বিকজ টেকনোলজি যখন ম্যাসের জন্য হয়, সবার জন্য হয়, তখন এটা আসলে অনেক বেশি অ্যাফোর্ডেবল হয়ে যায়। সো পাবলিক বাথরুমের হাইজিন না, আমাদেরকে একটা ওভারঅল হাইজিন অফ দ্য পিপল অফ এ সিটি, একটা সিটি যেহেতু একটা ইজ এখন হটস্পট, এপিসেন্টার অফ অল দ্য ক্রাইসিস এই 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 প্যান্ডেমিকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে পাবলিক বাথরুম ছাড়াও অন্যান্য যে পাবলিক ইউটিলিটিস, পাবলিক বিল্ডিংস, যে সমস্ত এডিফিসেস আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সব জায়গাতেই এটা, যেমন পার্কেও কিন্তু হাইজিনের ব্যাপারটা আসবে। পার্কেও কিন্তু অনেকগুলো এলিমেন্ট আছে, সেখানে হাইজিনটা কিভাবে অ্যাড্রেসড হবে। যখন আমি একটা পার্ক ডিজাইন করবো, আমি একটা পার্ককে আমি ইনভিগোরেট করব, তখন এই ইস্যুস গুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ধন্যবাদ স্যার। জামিল ভাই, আপনি যদি কিছু অ্যাড করতে চান। আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা দীর্ঘ 1 ঘন্টা ধরে, অলমোস্ট 1 ঘন্টার উপরে আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি। তো খুবই ভালো লাগছে আপনাদের মতন খুবই সুচিন্তিত মতবাদের মানুষজনের কাছ থেকে আমরা আসলে অনেক নতুন কিছু জানতে পারছি, এবং বিশেষ করে আমরা অ্যাজ এ প্রফেশনাল আমাদের যে রোলটা, সেই রোলটার জায়গাতে যদি আমরা ইনোভেটিভ কিছু চিন্তা না করতে পারি, তাহলে আসলে সামনে এগোনো সম্ভব না। তো রুবায়েত, জামিল ভাইকে আমি বলছি যে আমাদের উদ্দেশ্যে যদি আপনি শেষ কোনো বক্তব্য আজকের জন্য, ভবিষ্যতে হয়তো আমরা আরো ডিসকাশন করব। কুশল ভাই, আমার মনে হয় আপনার এই সেশনটা শেষ করা উচিত কথা দিয়ে। আমরা এখন যা নিয়ে আলোচনা করছি সবই সময়ের দাবি। টেকনোলজি পার্ট নিয়ে যেটা বলছিলেন, টেকনোলজি আপনার প্রাইমারিলি 3টা ফেজে আপনার কাজ করে। প্রথম ফেজটা হচ্ছে নতুন টেকনোলজি আপনার আবিষ্কার করা হয়েছে, তখন ওটা এক্সপেন্সিভ থাকে। সেকেন্ড ফেজটা হচ্ছে ওইটা আমরা একটু বড় একটা টার্গেট মার্কেট চিন্তা করি, সেটার উপরে আমরা চালিয়ে দেখি যে সেটাকে যদি আমরা মাসে পাঠাতে চাই তাহলে কি কি চেঞ্জ করা দরকার। সো দ্যাট ইজ দ্য সেকেন্ড স্টেপ। তখন একটু দাম কমে, তারপর চলে আসে একদম মাস মার্কেটে। সে মাস মার্কেটে আনার সময় যদি টেকনোলজির প্রাইসটা না কমাতে পারি, তাহলে যে ইনভেন্ট করেছে সে সাকসেসফুল না। এটা আসলে আমার কথা না, এটা এলন মাস্কের একটা কথা আমি বললাম। উনি এভাবে করে টেকনোলজি 3টা স্টেপে চিন্তা করেন, যে প্রথমটা যখন আবিষ্কার হয়েছে এক্সপেন্সিভ, মিড মার্কেটে এসছে তখন একটু প্রাইস কমেছে, মাস মার্কেটে সবার জন্য আনা হয়েছে, তখন মাসের জন্য অ্যাভেলেবল হতে হবে ইকোনমিক্যালি। এবং বাংলাদেশে এটার এক্সাম্পল হচ্ছে বিকাশ। বিকাশ যখন শুরুতে এসেছিল আপনার ট্রানজাকশন রেট বেশি ছিল, আমরা জানতাম না কিভাবে ইউজ করবে, এখন আমরা দেখতে পাচ্ছি বিকাশ কি করছে। ডেনসিটির কথা যেটা বললেন, ঢাকা শহর, বাংলাদেশে যেহেতু আমরা ল্যান্ড লিমিটেড ল্যান্ড এবং এই পরিমাণ আমাদের পপুলেশন ডেনসিটি, আমাদের হাই রাইজ যাওয়া ছাড়া কোনো উপায় না। উই হ্যাভ টু লুক আপ, উই হ্যাভ টু গো আপ। এবং সেটার জন্য কিভাবে করে সেটা গ্রিন ভাবে করা যায়, স্পেস রেখে করা যায়, সেটার জন্য আমাদের নতুন নতুন, আপনারা যারা ডিজাইন করছেন আপনাদের নতুন ডিজাইনগুলো ইমপ্লিমেন্টেশন আনতে হবে। বা এগেন গোয়িং আপ ছাড়া কোনো অল্টারনেটিভ নেই। আমাদের পলিসি লেভেলে আই থিঙ্ক চিন্তাধারার কিছু চেঞ্জেস দরকার। I think we are one of the very few cities, or maybe the only city in the world, যেখানে আপনার আর্মি হেডকোয়ার্টার, নেভি হেডকোয়ার্টার, এয়ারফোর্স হেডকোয়ার্টার একই জায়গায়। এবং এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটির দিকেও একটা রিস্ক। মানে if we go into a war, if anyone controls Dhaka, controls Bangladesh. সো আমরা যখন চিন্তা করবো যে আচ্ছা ঢাকার বাইরে আমরা পপুলেশন ছড়াতে চাই, আমাদের পলিসি লেভেল থেকে এই ধরনের কিছু চিন্তাধারা করতে হবে, যেটার জন্য কিন্তু নতুন টেকনোলজিও দরকার নেই, নতুন কোনো বড় আবিষ্কারেরও প্রয়োজন নেই। বেসিক কিছু পলিসি লেভেল চিন্তাধারা চেঞ্জ করা দরকার।
ফয়েজ ভাই যেমন এশিয়ার কিছু শহরের কথা বললেন, আমরা যদি জাস্ট কুয়ালালামপুরের এক্সাম্পল দেখি, কুয়ালালামপুরও সিমিলার আমাদের মতো এত না হলেও অনেক ডেন্সলি পপুলেটেড একটা শহর ছিল। সেটা চেঞ্জ করার জন্য ওরা এই যে 1.5 ঘন্টা দূরে মালাক্কা নামে নতুন শহরটা করেছে, যেখানে কমপ্লিট গভর্নমেন্ট সার্ভিসেস সব সরিয়ে ফেলেছে। এবং এই সরানোর জন্য কিন্তু কুয়ালালামপুরের আপনার অনেক পপুলেশন ডেন্সিটি কমে গেছে, যেখানে ওরা অনেক পার্ক বাড়াতে পেরেছে। এবং মালাক্কাকে ওরা এখন পুরো একটা সেন্ট্রালাইজড ভাবে করে ফেলেছে আপনার সব পাবলিক সার্ভিসেস এবং সব গভর্নমেন্ট অফিসেস যেখানে। সো এগেন বিভিন্ন আম নট সেইং যে কুয়ালালামপুরটা আমাদের ফলো করতে হবে, আমাদের নিজেদের ইউনিক সলিউশন বের করতে হবে, বাট আমাদের চিন্তাধারাটায় ফার্স্টে জিনিসটা চেঞ্জ করতে হবে। তারপরে আমাদের ঠিক করতে হবে আচ্ছা আমরা কি নতুন টেকনোলজি দ্বারা চেঞ্জ করব, নাকি আমরা অন্য কিছু ব্যবহার করব যে প্রেসক্রিপশনটা ঢাকার জন্য অ্যাপ্লিকেবল, বাংলাদেশের জন্য অ্যাপ্লিকেবল। সো সেইং দ্যাট আই থিঙ্ক শোকেসকে অনেক অনেক ধন্যবাদ, কুশল ভাই আপনাকে অনেক ধন্যবাদ, ফয়েজ ভাই অনেক অনেক ধন্যবাদ। সো এখান থেকে অনেক কিছু নিয়ে আমরা আসলে এগোতে পারি। কুশল ভাই মাইকটা ধন্যবাদ। ধন্যবাদ জামিল ভাই। আমি ফয়েজ স্যারকে অনুরোধ করব যে আমাদের উদ্দেশ্যে আজকের জন্য যদি কোনো বক্তব্য আপনি বলেন শেষ করার আগে। আমাদের মনে হয় যে ইন্টারনেট কানেক্টিভিটির হয়তো সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, আপনার মাইকটা একটু আনমিউট করবেন। স্যার আপনার মাইক্রোফোনটা অন করবেন। থ্যাংক ইউ কুশল, আমি একটু কোয়েশ্চেনটা কিন্তু মিস করেছি, জাস্ট খুব শর্ট বলা যাবে কি কোয়েশ্চেন ছিল? জি সরি স্যার, আপনাকে যে আমাদের আজকের মানে যে ডিসকাশনের একটা কনক্লুশন হিসেবে আপনি যদি কিছু বলেন বিফোর উই র‍্যাপ আপ দ্য প্রোগ্রাম। ওকে, আর আমি একটা বিষয় বলতে চাই, আমি একটা কোয়েশ্চেন দেখছি যে প্যান্ডেমিকের পর তরুণ আর্কিটেক্টদের জবের অবস্থা কি ভালো হবে, এরকম একটা কোয়েশ্চেন আসছে। আমি ওই কোয়েশ্চেনটার উত্তর দিয়ে তাহলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে প্যান্ডেমিকের যে অবস্থা, এটা কিন্তু এখনো ইম্প্যাক্টটা কি সেটা ইভলভ করছে। আমরা এখনো জানি না এটা কোথায় গিয়ে আসলে আলটিমেট যে যে রিয়ালিটি সেটা দাঁড়াবে। সো যখন একটা এরকম একটা অবস্থায় এটা খুব প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট যে আমাদের তরুণদের জন্য বা ভবিষ্যৎ স্থপতিদের জন্য কি অবস্থা দাঁড়াচ্ছে। তবে একটা জিনিস হবে যে এই অবস্থা দীর্ঘায়িত হতে থাকলে, আমি প্রথমে বলেছিলাম যে আমাদের অফিসগুলো, আমাদের যে এনটিটি গুলো আছে প্র্যাকটিস করে, তারা কিন্তু ডেফিনেটলি তাদের সাস্টেনেবিলিটির জন্য একটা কস্ট কাট মেজারে তারা যাবে, এবং সেখানে ডেফিনেটলি কিছু কিছু ইস্যুস তৈরি হবে, জব মার্কেট নিয়ে চ্যালেঞ্জিং হয়ে যাবে। কিন্তু আমি আবার জামিল রুবায়েত ভাইয়ের মতো আমি অপটিমিস্টিক যে যখন এই ক্রাইসিস থেকে আমরা রিবাউন্ড করব, আমরা উইল বাউন্স ব্যাক মাচ স্ট্রঙ্গার দেন আমরা উই ক্যান ইমাজিন। বিকজ আমাদের ওই ক্রাইসিস থেকে, এটা অবশ্য এটা হিস্ট্রিও বলে, যখন এরকম একটা ক্রাইসিসের পরে যখন ব্যাক করে তখন ওইটা আরো আরো রিগোরাস অ্যান্ড এগ্রেসিভ হয়। এবং আমি ওই জায়গাটাই মনে করি তখন আবার নতুন নতুন জব ক্রিয়েশন হবে ফর শিওর। কিন্তু এই যে অবস্থায়, এই অবস্থায় কিন্তু কোম্পানিগুলো বা অফিসগুলো যখন এই ধরনের একটা মেজারে যাবে, তারা কিন্তু এক্সিস্টিং রিসোর্সটাকে নিয়েই লেভারেজ করে চিন্তা করবে যে যদি আরো কিছু কমানো যায় বা ওর মধ্যে চলা যায় কিনা, তাতে কিছু জব লস হতে পারে। কিন্তু আমি নতুনদেরকে, আমি যেহেতু নতুনরা একটা এরকম একটা সিচুয়েশনে যারা ফ্রেশ গ্রাজুয়েটস বা নতুন যারা স্থপতি, যারা এক্সিস্টিং এমপ্লয়মেন্ট আছেও, তাদেরকে আমি বলতে চাই যে তাদের যে ট্যালেন্টস আছে, তাদের যে স্কিলস আছে, আর্কিটেক্টরা কিন্তু আমরা বলি যে ক্রিটিক্যাল থিঙ্কার, তারা যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা কিন্তু একটা ব্রড বেসড নলেজ বেসড, একটা ব্রড নলেজ বেসড একটা লার্নিং দিয়ে তারা আর্কিটেক্ট হিসেবে তৈরি হয়। সো তাদের জন্য কিন্তু তারা কিন্তু অলওয়েজ একটা এক্সপেরিমেন্ট করতে পারে, এক্সপ্লোর করতে পারে যে ওই ধরনের একটা ঠিক আর্কিটেকচার, ট্রেডিশনাল আর্কিটেকচার প্র্যাকটিসের বাইরে গিয়েও আর্কিটেকচারের কাছাকাছি কোনো অ্যালাইড বা কোনো ফিল্ডে এক্সপ্লোর করতে পারি কিনা। এইটা আমার মনে হয় যে একটু ওপেন থাকা উচিত। ইট শুড নট বি একদম ট্রেডিশনাল আর্কিটেকচার প্র্যাকটিস। এই চিন্তাটা আমার মনে হয় যে ইয়াংদের মধ্যে, যারা নতুন যারা আসছে তাদেরকে
আবার যারা এক্সিস্টিং এমপ্লয়মেন্টে আছে তারা তাদের স্কিল সেটটাকে এক্সপ্লয়েট করে আরো বেশি বেনিফিশিয়াল করা, কোম্পানিকে আরো বেনিফিট করে ওটাকে আরো স্ট্রেংথেন করতে পারে। আমি মনে করি যে এই জায়গাটায় নতুন তরুণ আর্কিটেক্টদের জবের অবস্থা কি হবে, আমি সেভাবেই বলতে পারি যে তরুণ আর্কিটেক্টরাই তো ফিউচার, তরুণ আর্কিটেক্টরাই তো ভবিষ্যতের বড় আর্কিটেক্ট। সো তাদেরকে কিন্তু ওই জায়গাটা খেয়াল রাখতে হবে যে এই ক্রাইসিসটা কিন্তু তারা কিন্তু আইডল থাকলে হবে না, তারা কিন্তু তাদেরকে আরো বেশি ক্রিয়েটিভ হতে হবে, আরো বেশি তাদের ট্যালেন্টকে হোনিং করতে হবে, তাদের স্কিলকে আরো বেশি ইউজ করতে হবে এবং ওপেন থাকতে হবে। আমি মনে করি যে আর্কিটেক্টরা শুধুমাত্র ট্রেডিশনাল জব মার্কেটের মধ্যে কনফাইন্ড থাকলে হবে না। অনেক ধন্যবাদ কুশল আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এখানে কথা বলা বা শেয়ার করা থটস। রুবায়েত ভাই অনেক সুন্দরভাবে টেকনোলজি নিয়ে কথা বলেছেন এবং আমাদের ফিল্ডেও ওনার যে লিঙ্কটা আছে সেটাও সুন্দর করে বলেছেন। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ এবং যারা লাইভে শুনেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ ফয়েজ স্যার, এবং তার সাথে ধন্যবাদ জামিল ভাইকেও। তো আমাদের আজকে খুব সাকসেসফুল একটা ডায়ালগ তৈরি হয়েছে, এখানে একটা ডিসকাশনের মাধ্যমে অনেকগুলো পয়েন্ট এখানে উঠে এসছে। আমি জাস্ট র্যাপ আপ করার জন্য সবগুলো পয়েন্টকে যদি একটু সামারাইজ করি, আমরা এখানে একটা বিষয় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শেষের দিকে ডিসকাশন হলো যে আমরা কিন্তু বাংলাদেশ এবং ঢাকা বিশেষ করে একটা ভবিষ্যতে মাস র্যাপিড ট্রান্সপোর্টের দিকে আমরা যাচ্ছি, এমআরটি আসছে, মেট্রো আসছে। সো এই জায়গাতে টেকনোলজি ফর অল, এই যে মাস পিপলের জন্য যে টেকনোলজির ব্যবহার, সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে এবং এটার জন্য আমাদের অ্যাডাপ্টেশনটা সোশ্যাল অ্যাডাপ্টেশন এবং সেটা মাস লেভেলে সবাইকে এই অ্যাডাপ্টেশনটা করতে হবে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সাথে হাইজিনটাকেও মাস লেভেলে অ্যাডাপ্ট করতে হবে। আমাদের এই ডিসকাশনের মধ্যে অনেকগুলো বিষয় নিয়ে কথা হলো, এর মধ্যে ছিল ওয়ার্ক ফ্রম হোম, এটার যেরকম কিছু ইম্প্রোভাইজেশনের মাধ্যমে আমরা এটাকে অ্যাডাপ্ট করতে পারবো, দেন অ্যাডাপ্টেশন টু ভার্চুয়াল সিকিউরিটি, সেটা নিয়েও আমাদের কথা হয়েছে। তার সাথে আমরা কথা বলেছি যে ইনোভেটিভ ডিজাইন অ্যাপ্রোচের মাধ্যমে আমরা কিভাবে ডেনসিটির প্রবলেমগুলোকে রিজলভ করতে পারবো এবং ডিজাইন অ্যাসপেক্টের মধ্যে বিশেষ করে হোম এবং অফিস স্পেসের ডিজাইনের ক্ষেত্রে ভবিষ্যতে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনের যে আউটকামস গুলো, যে শিক্ষাগুলো, সেগুলো আসলে ডিজাইনের মধ্যে কিভাবে ইম্প্যাক্টেড হবে। তো খুবই সুন্দর একটা ফ্রুটফুল ডিসকাশন ছিল। আশা করি এই ধরনের ডিসকাশন আমাদের সামনের যে আমাদের প্র্যাকটিস এবং আমাদের ওভারঅল শুধুমাত্র আর্কিটেকচার প্র্যাকটিস না, পুরো দেশ এবং শহরের যে পরিকল্পনা ব্যবস্থা সেটার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো মোহাম্মদ ফয়জুল্লাহ স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং রুবায়েত জামিল ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং তার সাথে শোকেসকে ধন্যবাদ জানাচ্ছি এবং আক্তার গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আমরা আশাবাদী যে এরকম ধরনের ডিসকাশনের মাধ্যমে বাংলাদেশের একটা সুন্দর ভবিষ্যৎ আমরা দেখতে পাবো। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই। আসসালামু আলাইকুম।